বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনতন্ত্রকে প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়েছিলেন, সে কবি এই সময়ের নানা ঘটনা প্রবাহে কেন নিশ্চুপ? আমি তো সত্যি লিখতে চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে জীবনানন্দ দাশের সঙ্গে তুলনা করা আবুল বাশার করেছিলেন। এই তুলনা আবুল বাশারের কতটা ক্ষতি করলো? এই তুলনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্ষতি করলো? এটা তো আর মিথ্যে নয়। আমাকে কেউ বিশ্বাস করে না। তোমার হৃদয়ে ঘর ভাঙা পাক ঠাঁই, তোমায় আজকে হাওয়ায় হাওয়ায় চাই। ভয় 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 ভয়। চটি চাটা, ক্যা ক্যা, ছি ছি, রাজ কবি, এই অভিধাগুলি যার সঙ্গে আপনি বেশ মানিয়ে গুছিয়ে গড় করছেন বহুদিন, তা থেকে সামান্য দুপা সরে এসে কবি জয় গোস্বামীকে আপনি কি চিনতে চান, জানতে চান? তার মতামতগুলি, তার রাজনৈতিক মতামত, তার নিজের লেখালেখি সম্পর্কে তার মতামত, তার কনফেশন, তার টেস্টিমনি, সামাজিক ঘটনা প্রবাহ সম্পর্কে তার দেখা, আপনি কি ধৈর্য ধরে শুনতে চান? তাহলে এই অন্যরকম ইন্ট্রোটা আপনার জন্য। এবং বুঝতেই পারছেন এই পডকাস্টে আমার অতিথি তিনি জয় গোস্বামী। জয়, আপনাকে কৃতজ্ঞতা, আপনি এই পডকাস্টে এলেন। আমার পডকাস্ট যারা শোনেন তারা জানেন আমার পডকাস্টের ইন্ট্রো এমন হয় না, কিন্তু আপনি আমার এত প্রিয়জন, আমি তাই একটু ঝাঁঝালো মেজাজে শুরু করলাম। আমাদের সমস্ত কথাবার্তা আনকাট হবে, আমাদের সমস্ত কথাবার্তা স্বচ্ছ হবে, যেমন আমাদের সম্পর্ক। আশা করি সেই সেই বহতা স্রোতটা আমরা বজায় রাখতে পারব। আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। জয়, আপনার সঙ্গে আজ আমি যখন আবার কথা বলার একটা সুযোগ তৈরি করতে পারছি, তখন আপনি অবসর ঘোষণা করে ফেলেছেন, একটু যেন আড়াল, একটু যেন নিভৃতি বেছে নেবেন ভেবেছেন, সেটা অনেক আগেই জানিয়ে দিয়েছেন, এই সরকারের পতনের আগেই সেটা আপনি ডিক্লেয়ার করেছিলেন। কিন্তু তারপরেও আপনি রোজের আলোচনায়, মানুষের আলোচনায় বারবার করে উঠে আসছেন। নেপথ্যে রয়েছে তসলিমা নাসরিনের কলকাতায় ফেরার অনুষ্ঠানে যে ঘটনাটি ঘটে সেইটি। দেখা যাচ্ছে যে মানুষ দুভাগে ভাগ হয়ে গিয়েছেন। এক ভাগ মানুষ বলছেন একজন কবির, একজন প্রবীণ মানুষের, একজন বয়োজ্যেষ্ঠ মানুষের এটা প্রাপ্য নয়, তার সাথে এটা করা ঠিক হয়নি। আরেক দল মানুষ বলছেন এ কৃতকর্মের ফল, তৃণমূল আমলে তৃণমূলের বিরুদ্ধে কিছু বিশেষ সুবিধে পাওয়ার কারণেই তৃণমূলের বিরুদ্ধে উনি কিছু বলেননি, তাই সামগ্রিক যে জনরস তার যে প্রতিফলন তার কিছুটা ওনার গায়ে গিয়েও লাগছে। আপনি এই জিনিসটাকে কিভাবে ডিফেন্ড করেন? আপনার এই মতামতের উত্তরে কি বলার আছে? আপনি জানেন অর্ক, যে আমাকে আমার প্রতি কোনো আক্রমণ এলে আমি তার, এমনকি আমার থেকে বয়সে 30 বছর 35 বছরের অগ্রজ কবি লেখকরা আমাকে যখন অপমান করেছেন, আমি যেরকম চুপ করে থেকেছি, আমার থেকে 30 বছর 35 বছর ছোট, মানে কনিষ্ঠ কনিষ্ঠ কবিরা আমাকে, যারা আমার কাছে হয়তো কখনো কখনো কিছু শিখেওছেন, কবিতায় কিছু শেখানো যায় না, কিন্তু যখন শিখে, মানে তারা তাদের লেখা দেখিয়েছেন, তাদের বই উদ্বোধনে নিয়ে গেছেন, তাদের বিষয়ে আমি সপ্রশংস আলোচনা লিখেছি গুণবাচক দিক নিয়ে, আপনার ইনস্টিটিউটেই করেছি। তারাও আমাকে সময় বুঝে আক্রমণ করেছেন, তার বিরুদ্ধে একটি কথাও আমি বলিনি, আজও বলছি না। কিন্তু আপনি যে সময়টা বলছেন, এই তসলিমা নাসরিনের ক্ষেত্রে যে 15 বছর তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমি সরব হইনি, এখনও সরব হইনি, এবং এটা তো আমার বিরুদ্ধে প্রধান অভিযোগ করে সবাই বলছেন। ফলে ওই ধিক্কার যারা বলছেন আমার প্রাপ্য, যেমন তথাগত রায় বলেছেন আমার প্রাপ্য, যেমন শতরূপ ঘোষ বলেছেন আমার প্রাপ্য, এরা নিজে তো লেখাপড়া করেন, বলেছেন প্রাপ্য, আমি তো তার কোনো বিরুদ্ধে উত্তর দিইনি। কিন্তু এই কথাটা প্রথম কে বলেছেন আপনার জানার কথা? আপনিই বলেছেন। আমি বলেছি। এই কথাটা ওরা জানতেন না, ওদের মনে ছিল না যে 15 বছর তো তসলিমাকে ফেরানোর পক্ষে এই লোকটা কোনো কথা বলেনি। আমি বলেছি,
এই যে 15 বছরের সময়টা, এই সময়টায় আমার বলার ভাষা কি? কবিতা। মানে কবিতা লেখার চেষ্টা, যদিও আমি মনে করি আমার কবিতা লেখা হয়নি, তবু কবিতায় আমি চেষ্টা করেছি। দু একটা কবিতা পড়ে শোনাতে পারি আপনি যদি চান। যেটা এই এই সময় তটে তৃণমূল আমলে, হ্যাঁ, একেবারেই 2013-14 থেকে 2022 পর্যন্ত, মানে 23 আমাদের পর্যন্ত। আমাদের ধরে নিতে হবে এই কবিতাটাই আপনি যা পড়বেন এই মুহূর্তে সেটাই আপনার উত্তর। উত্তর নামে ডায়েরি। আচ্ছা, আপনি শোনান। এই কবিতার নাম চুপ। আচ্ছা। মেরুদণ্ডহীন, মুখ বুঝে এই মেনে নেওয়া, আর কতদিন। কবিতার শেষ। আরেকটি কবিতা বলি। সায়। সায় দিয়ে যাওয়া কাজ, ঘরে বাইরে ঘরে, ঘাড় কাত করে শুধু সায়। এভাবে চালিয়ে যাচ্ছি আমার সাহিত্য ব্যবসায়। যা খুলব তাতেই সাপ। ব্যাগ, বাক্স, ড্রয়ার, আলমারি। অত ছোবলের সঙ্গে ভালো তো, ভালো তো বলে দেখা যাক কতদিন থেকে যেতে পারি। লেখা নয়, আর সত্যি নয় আমার লেখারা। মেরুদণ্ড নয়। আমার লেখাকে আজ লিখে দেয় কারা? কাকে বলবো? কবিতারই কাছে বলে রাখি। রাজি হয়ে গেছে শুধু, বারবার রাজি হয়ে গেছি। দিনভর খাটার পর শুতে এসে বউরা যেমন বাধ্যতামূলক রাজি হয়, আর কারো দায়িত্ব নেই। রত্নাকর জানে এ আমার নিজ কর্মদোষ। আমার কবিতা তুমি সমর্থন করো না কখনো আমার আপোষ। একটা কবিতা বলি। ক্ষমতা বিষয় আরো একটি। গারদের মধ্যে সিংহাসন। আমরা এক একবার এক একজন উঠি আর নামি আর উঠি। সে যে যখন নামি সে তখন আসনের চারটে পায়া চাটি। যে যখন বসি সে তখন অন্যদের পায়া চাটতে দিই। কাব্য নয়, গান নয়, চিত্রকলা নয়, অর্থ হাহা, কীর্তি হিহি, সচ্ছলতা হুহু। সকলে মরিয়া হয়ে উঠেছি এখন, সবাই সবার চেয়ে আগে পেতে চাই। ক্ষমতার মন, শুধু ক্ষমতার মন। কবিতার নাম হচ্ছে উনি। জিজ্ঞাসা করো না কিছু, মুখ বন্ধ রাখো। পছন্দ করেন না উনি। উনি, উনি, উনি। যেখানে বাঁচার জন্যে যাবে সর্বত্র একজন করে উনি বসে রয়েছেন। ওকে প্রশ্ন করলেই তুমি দোষী সাব্যস্ত তক্ষুনি। জয়, আমার মনে হচ্ছে ওই এটা একটা লেখাগুলি আমাকেই বলে হলো। কোথাও এটা একটা কনফেশন, একটা নোট, আপনি বলছিলেন ডায়েরি। আপনি আপনার মনের অবস্থা, আপনার বিবেচনাগুলি, আপনার চিন্তাভাবনাগুলি, আমার ভেতরে যে দহন চলছে, আপনার ভেতরের যে দহন এখনো চলছে, সেটা এখানে গ্রন্থিত করতে করতে গিয়েছেন। এটা এক ধরনের টেস্টিমনি। আমরা একটু প্রসঙ্গান্তরে যাই। তসলিমার ঘটনায় যার পর নাই অপমানিত হয়েছেন আপনি, অপমানিত হয়েছেন যারা আপনাকে দীর্ঘদিন নানা কারণে ভালোবাসেন। প্রশ্ন হলো, এই অপমান তো আপনার প্রথম নয়, এই রকম একটা পরিস্থিতি হয়তো প্রথম। না, এই রকম পরিস্থিতিও প্রথম নয়। 1989 সালে 30শে সেপ্টেম্বর কৃষ্ণগড় শহরে প্রতিষ্ঠান বিরোধী কবিরা একত্র হয়ে শতজল ধর্নাধ্বনি নামক এক দুদিনব্যাপী সম্মেলন করেছিলেন। সেখানে আমাকে ডেকে স্টেজে তুলে যারা অপমান করেছিলেন
আমি স্টেজের মধ্যে একা দাঁড়িয়ে অপমানিত হয়েছিলাম। তাদের প্রত্যেকের নির্দিষ্ট জীবিকা ছিল, প্রত্যেকেই স্থায়ী রোজগার করতেন, উপার্জন করতেন। আমার কোনো উপার্জন ছিল না। দেশ পত্রিকা, আনন্দবাজার পত্রিকায় লিখতাম, সেখান থেকে কিছু টাকা পেতাম। দেশ পত্রিকা ও আনন্দবাজার পত্রিকা যে বাংলা সাহিত্যের বিরাট ক্ষতি করছে এবং এরা যে তার বিরুদ্ধে, সেটা বলবার জন্যে ওরা সেই সম্মান, সেই শতজল ঝর্ণাধ্বনি সভা করেন। পরবর্তীকালে সেখানে, পরবর্তী সময় সেখানে আমি অনেকের লেখা নিয়ে, যারা আমি অপমান করেছেন, লেখা নিয়ে সদর্থক আলোচনা, গুণবাচক দিক নিয়ে আলোচনা করেছি। এবং আমি যখন বাংলা একাডেমিতে পরে যুক্ত হই, তাদের অনেককে ডেকে আমার চেষ্টায় আমি, তারা যেহেতু তারা কবি হিসেবে খুব ভালো, আমার যদি একজন কেউ পছন্দ না করেন, আমার লেখা পছন্দ না করেন, তার মানে তার সারা জীবনের লেখা তো মিথ্যে হয়ে যায় না। তিনি তো ভালো লেখা লিখতে পারেন। আমাকে পছন্দ করেন না বলে আমি তাকে ধ্বংস করতে চাইব, এটা তো ঠিক নয়। কারণ তাহলে তাদের সঙ্গে আমার তফাৎ কী রইল? আর তারা আমাকে ওই জায়গাগুলোয় পৌঁছে দেননি। আমি যখন দেশ পত্রিকায় কাজ করেছি, তখন তাদের কারুর কবিতা প্রকাশ করেছি, কাউকে নিয়ে আলোচনা করেছি দেশ পত্রিকায়। তারপর যখন বাংলা একাডেমিতে এসেছি, তখন মহাশ্বেতাদি, শাওলি মিত্র, এদের আমি অনুরোধ করেছি, এদের একটা সম্মান দেওয়া দরকার, পুরস্কার দেওয়া দরকার। পুরস্কার পেয়েছেন। সেখানে প্রধান যারা ছিলেন সেই শতজল ঝর্ণাধ্বনির মধ্যে, তাদের মধ্যে ছিলেন মৃদুল দাশগুপ্ত ছিলেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় ছিলেন, আর স্টেজে তার প্রকাশ্য অপমান করেছেন আমাকে। আরও অনেকে ছিলেন, রণজিৎ দাস ছিলেন, কালীকৃষ্ণ গুহ ছিলেন। সবাইকে নিয়ে আমার আলোচনা আছে, কিন্তু লিখিত আলোচনা আছে, এবং তাতে তাদের রচনার কোথায় ত্রুটিটা দেখানো হয়নি। এর ফলে আপনার আগের ইন্টারভিউতে আপনি আমায় প্রশ্ন করেছেন যে আপনি কেন দল তৈরি করতে চাইছেন, সকলকে সন্তুষ্ট করতে চাইছেন। অর্ক, তার আগেও আপনি আমার বাড়ি গিয়েছেন, পরেও বাড়িতে গেছেন, আপনি দেখেছেন আমার কোনো দল নেই সেই অর্থে। কিন্তু এই দলের কথাটা বিশ্বাস করিয়ে দেওয়া হয়েছিল। বিশ্বাস করিয়ে দিয়েছিল কে, কিভাবে, কারা? বিশ্বাস করিয়ে দিয়েছিল একটা কালচার। সেই কালচারটা পরবর্তী সময়ে সমস্ত ক্ষেত্রে ধরা পড়ে, একাধিক ক্ষেত্রে ধরা পড়ে। কিন্তু 89 সালে, তখন তো এই সরকার নেই, তৃণমূল তখন স্থাপিত হয়নি। একই জিনিস ফেস করেছেন। একই জিনিস ফেস করেছে। আমার প্রশ্ন হচ্ছে, এই অপমান থেকে উত্তরণ কিভাবে হয়? আপনার ক্ষেত্রে কিভাবে হয়? ঠিক সেই দিন যখন এই ঘটনাটি ঘটল, আপনি তার অব্যবহিত পরে কি করলেন? আমি নেমে এসে যখন বসছি, আমি প্রথমটা বুঝতে পারিনি, এরপর উঠে যাচ্ছি, তখন আমি বুঝতে পারিনি। তারপর উঠে গিয়ে আমি উইংসের পাশে ঢুকতে যাব, তখন দেখি তসলিমার মুখটা ছাইয়ের মতো হয়ে গেছে, মানে বিবর্ণ হয়ে গেছে, কালিমালিপ্ত। তারপর আমি কান করলাম যে দর্শকদের মধ্যে কি হচ্ছে। প্রচণ্ড ধিক্কার ধ্বনি হচ্ছে, বাইরের ওই প্রবল ধিক্কার ধ্বনি আমার কাছে কিছু না। আমি যে 2-4জন মানুষকে আপন বলে মনে করি, তারা যখন আমাকে ছুরি মারে, সেই ছুরিটা আমার কাছে অনেক। তার মানে এই নয় যে কোনো নারী সেই ছুরি মারছে। সেটা যে কোনো লিঙ্গের হতে পারে। আমি শুধু ওই প্রকাশ্য ওইটা আমি দেখলাম এক্ষুনি স্থান আমার ত্যাগ করা উচিত। কারণ যদি আমি স্থান ত্যাগ না করি, তাহলে তসলিমা নাসরিন এত বছর পরে এসে একটা লিখিত বক্তৃতা দিতে যাচ্ছেন, ভাষণ দিতে যাচ্ছেন, উইচ ইজ এ পিস অফ লিটারেচার। একটা খুব বড় ফিলোসফিক্যাল হাইট তার মধ্যে আছে, এবং সেটা সাহিত্য, দর্শন, মানবিক অধিকার সমস্ত কিছুকে মিলিয়ে, নারীত্বের একক সংগ্রাম সমস্ত কিছু তার মধ্যে জড়িয়ে আছে ওই লিখিত ভাষণটার মধ্যে। আমি বলি ভাষণটি আমার শুনতেই হবে। আমি নেমে গিয়ে আমি একটা জায়গায় বসলাম এবং আমার মনটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম ভাষণটার ক্ষেত্রে। উনি কি, আপনি লক্ষ্য করেছেন এখন যে যখন কোনো লেখক, কবি স্টেজে উঠে কবিতা পাঠ করেন,
তারা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের লেখাটা মুখস্থ থাকে, অর্থাৎ পারফর্মিং আর্টের জায়গায় চলে যাবে। আপনি বলতে পারেন আমেরিকাতে এরকম জিনিস আছে বা সুইজারল্যান্ডে এরকম জিনিস আছে যে পারফর্মিং পোয়েট্রি। এদের তো প্রথম জীবন আমি দেখেছি, তখন তো তারা পারফর্মিং পোয়েট্রির লোক ছিলেন না। এখন তারা ক্ষমতা পেয়েছেন, তারা একটা ভাষণ দেন। কেউ কেউ কবিরা সেই ভাষণটা কেউ নম্রভাবে দেন, তীক্ষ্ণভাবে দেন, সরব উচ্চকণ্ঠ। অর্থাৎ এক্ষেত্রে বোঝা যায় যে এইসব কবিরা কেউ হতে চেয়েছেন, আসলে হতে চেয়েছেন রাজনৈতিক নেতা। প্রথম জীবনে কবিতা দিয়ে শুরু করলেও তারপর দেখেছেন রাজনৈতিক নেতা হওয়ার পথ প্রশস্ত হয়ে যাচ্ছে, তখন সেখানে উঠে গেছেন। কেউ হতে চেয়েছেন, নিজেরা নাটক লেখেন না, কিন্তু তারা নাট্য ধর্ম নয়, নাটুকে, যেটার মধ্যে তফাৎ আছে, সেটা হতে চেয়েছেন। কেউ হতে চেয়েছেন চিত্র তারকা বা মডেল, মানে আমি এখানে জেন্ডার নিরপেক্ষভাবে বলছি। হয়ে গেছেন, তাদের রাস্তা হয়ে গেছে সাহিত্য কবিতা বা সাহিত্য। তসলিমা যখন বলছেন, তসলিমা এদের সকলের থেকে, হ্যাঁ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবিরা আমাদের এখানে একজন দুজন আছেন নিশ্চয়ই, তসলিমার কাছে তো তারা একটা বই বেরোলে 28টা 30টা ভাষায় অনুবাদ হচ্ছে, এটা তো তসলিমা ছাড়া কারণ নয়, যার জন্য তসলিমাকে বিতাড়িত হতে হলো। প্রবলভাবে কাজ করলো সাহিত্য মহল, অর্থাৎ থ্রেড কালচার আজকে নতুন এসেছে তা নয়, থ্রেড কালচার অনেক দিন ধরে রয়েছে। আমরা আসবো, আমরা স্ট্রেট কালচারের প্রশ্নটা আসবো, কিন্তু আমি সেই সময় আমি বসে বসে ওই চাই। সময়টা বসে রইলাম, এবং আমি ওর বক্তৃতা শুনতে শুনতে, বক্তৃতা যখন শেষ হলো, তখন আমার চোখ থেকে বাষ্প উদ্গত হয়ে উঠছে। তখন আমার বিষ্ণুদের কবিতাটা মনে পড়ছে, তোমার হৃদয়ে ঘর ভাঙা পাক ঠাঁই, তোমায় আজকে হাওয়ায় হাওয়ায় চাই, আমার মনে পড়ছে এটা। কিন্তু আমি, ওর কবিতা শোনার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমাকে বেরিয়ে আসতে হলো এই কারণে, কারণ আমি দেখলাম ওর কবিতা পড়ার পরই সমস্ত যুবকরা নেমে আসবেন হল থেকে, প্রেক্ষাগৃহ থেকে, এবং আমি সিঁড়ি দিয়ে নামবো। যদি একটা ধাক্কা আমি খেয়ে যাই কোনো কারণে, তাহলে আমি যদি গড়িয়ে পড়ি, তাহলে সেটা আমার পক্ষে মুশকিল হবে বলে আমি নীরবে বেরিয়ে এসে, তখন কেউ কেউ এসে আমাকে প্রণাম করছে, আমি কারোর মুখে দেখিনি। ওরকম আপনি বুঝতেই পারেন, আপনি তো আমাকে নিয়ে ঘুরেছেন রাস্তায়, ওইরকম জমায়েতে গেলে কেউ এসে বলে আপনার সঙ্গে ছবি তুলবো, কেউ বলেন আপনার সঙ্গে, ওর তো কোনো মূল্য নেই। তখন আমি বক্তৃতাটা শুনেছি, আমার মনে হচ্ছে পরের দিন সকালবেলা আমাকে রিপোর্ট লিখতে হবে। আমি কোনো মতে অক্সফোর্ড বুক স্টোরে গেলাম, মনটাকে কনসেন্ট্রেট করলাম যেন ধিক্কারের দিকে আমার মন না যায়। তারপর ফোন তুলে আমি, কিন্তু এখন তো আমি লিখতে পারি না, হাত পাতাও লিখতে পারি না, ফোন তুলে বাক্যগুলো বলতে লাগলাম, এবং একজন সেটা টাইপ করে নিলেন। পরদিন কাগজ সেটা বেরিয়েছে। আপনি পড়েছেন আমার প্রতিবেদন, তাতে কি আমি ওই ধিক্কারের প্রসঙ্গ একবারও এনেছি? না, এটা একটা মানে সমাজ সংসারের নানা প্রজন্মের কাছে শিক্ষণীয়, যে এত বড় একটা ঘটনা যা আমারই সাথে ঘটেছে, আমি তা থেকে অব্যবহিত পরেও বিযুক্ত হতে পারি। আমরা তো ভাবি আমরা পারি না, কিন্তু এটা আমার জন্য একটা বিরাট শিক্ষা। আশা করি যারা শুনবেন তারা কেউ কেউ বুঝবেন যে তাদের জন্য এটা খুব বড় পরের দিন শিক্ষা। সকালে বেরিয়েছিল রিপোর্টটা। সেই রিপোর্টে কিন্তু আমি, যারা ওখানে ছিলেন, ওই আজকে কথা বলতে আমার কোনোই নেই, মানে কোনোই দ্বিধা নেই, যে ওখানে অন্তত দুজনের বক্তব্যের মধ্যে একজন দুবার বলেছেন, একজন একবার বলেছেন, সারাক্ষণ একটা গোপন উস্কানিমূলক একটা জিনিস ছিল যেটা জনতাকে উত্তেজিত করে তুলতে পারে, এবং তারা সফল হয়েছিলেন। তারা আমার আমার লেখা প্রথম কথা এত গুরুত্বপূর্ণ নয়, এটাও একটা বড় কারণ যে আমি লেখা শিখব বলে নিজেকে সরিয়ে নিয়েছি, এটা তো আর মিথ্যে নয়। আমাকে কেউ বিশ্বাস করে না, আপনি যে এত কষ্ট করে ইন্টারভিউ নিচ্ছেন, কেউ বিশ্বাস করবে না, তাতে আমার সত্যি কিছু যায় আসে না। কিন্তু কারণ আমি শব্দ, ভাষা, চিত্রকল্প, মানুষ, সভ্যতা, এগুলো নিয়ে চিন্তা করতে থাকি, এগুলো নিয়ে লিখবার চেষ্টা করি, কাজ করার চেষ্টা করি। সেখানে এরা কেউ না, যারা বাবরের প্রার্থনা নামক বইটিকে ওই মঞ্চে দাঁড়িয়ে
মুসলিম তোষণের নিদর্শন হিসেবে তুলে ধরেন। সেখানে বাবরের প্রার্থনা কবিতার মুহূর্তে আপনি দেখেছেন যে কবিতার মুহূর্ত বইতে যে নিজের জ্যেষ্ঠা কন্যার তার অসুস্থতা অসুস্থতায়, সূত্রে আসছে, হ্যাঁ, কিন্তু কবিতাটি লেখা হচ্ছে যখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়ে গেছে, এবং বইটি যখন বেরোচ্ছে তখন নিজের অসুস্থ সন্তানই হচ্ছেন সমগ্র দেশ। হ্যাঁ। এবং এখানে আপনি ওকে চেনেন, শৈবাল বসু, যিনি শিক্ষকতা করেন, থিয়েটার করেন। শৈবাল আমাকে বললেন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আর তারপর এই কবিতাটাই এলো, এই লাইন এলো, শঙ্খ ঘোষ লিখলেন, আমার সন্ততি স্বপ্নে থাক। সন্তান থেকে সন্ততিতে আসতে 200 বছর পার হয়ে গেল। এটা একটা মস্ত বড় শিক্ষা না? তিনি আমার থেকে ছোট হতে পারেন বা নানা কারণে আমার সঙ্গে মতো দ্বৈততা তার হতে পারে, এইটা তো তার কাছ থেকে শিখতে হবে। আপনি নর্দমার মধ্যে হাত ঢুকেও যদি আপনি একটা হীরকখণ্ড পান, আপনি সেটা নেবেন না? অসাধারণ। আমার মেয়ে আমার বুকুন একটা কথা বলল, তোমার না লজিক ফুরিয়ে গেছে। কোনো উত্তর দিলাম না। আমি দেখতে পেলাম যে বড় বড় শাসকরা পৃথিবীতে কিভাবে ক্ষমতার ওপরে উঠে তাদের লজিক ফুরিয়ে যায়। আপনি তসলিমার ঘটনাটির পরেই, এই তসলিমা নাসরিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ঘটনাটি, তারপরেই আপনি বলতে শুরু করলেন, আপনার মুখে শোনা গেল থ্রেট কালচার শব্দটি। হ্যাঁ, হুমকি প্রথা। যা হুমকি প্রথা, যার নির্যাস এই যে অন্যান্য সমাজের অন্যান্য ক্ষেত্রগুলির মতোই, চিকিৎসায় বা চলচ্চিত্র, যে কোনো ক্ষেত্রগুলির মতোই সাহিত্যেও সমান বা বেশিভাবে কার্যকর। বাড়ি বানাবে একজন চায়ের দোকানের বউ, মানে চায়ের দোকান চালায় একটি বউ, তার স্বামী মারা গেছে, তার 2টি ছোট মেয়ে আছে, সে টাকা পয়সা জমিয়ে তার স্বামী চায়ের দোকান চালায়, সেটা বাড়ি বানাবে, মানে ছোট করে বাড়ি বানাবে আর কি। কোথায় শুনেছি? একজন রিক্সা চালকের কাছে শুনেছি। আমি রিক্সা চালকদের সঙ্গে কথা বলি। এইবার সে কিছু বালি সিমেন্ট নিজের যে জমিটা, বাড়িটার সামনে, বাড়িটা তাতে ছিল, সেটাকে সারাবে, একটু বড় করবে, ফেললো। তারপরে তার কাছে এসে চাওয়া হলো 80,000 টাকা। সে 80,000 টাকা যে করে হোক দিল সেই বউটি দেওয়ার পর তাকে দোকান বন্ধ করে দিতে হলো। দোকান চালাবার পুঁজি থেকে সেও টাকাটা দিয়েছে, অনেক কষ্টে এখন সে দোকানটা চালাতে শুরু করেছে। বাড়ি আর তার কোনোদিন বানানো হবে না। সেই বউটিকে আমি চিনি। আপনি বলছেন এই যে কালচার, এই যে সংস্কৃতিটা, এটা সাহিত্য জগতেও, এইটা পশ্চিমবাংলার সাহিত্য জগতে ঢুকে পড়েছে। কিভাবে? আপনি বিস্তারিত বলুন। এই যে তসলিমাকে দেশ ছেড়ে চলে যেতে হলো, একটা সময় সমস্ত সাহিত্যিকরা, অগ্রজ সাহিত্যিকরা তসলিমার পক্ষে ছিলেন, এতই খ্যাতি লাভ করলেন যে তার নাম নোবেল পুরস্কারের জন্য বিবেচিত হতে লাগলো। ইতিমধ্যে বদল হতে লাগলো পশ্চিমবাংলার সাহিত্যিকদের মন, অগ্রজ সাহিত্যিকদের মন, তসলিমার সমবয়সী সাহিত্যিকদের মন, তসলিমার সমবয়সী নারীবাদী সাহিত্যিকদের মন, তসলিমার থেকে 2-1 বছরের বড়, 2-1 বছরের ছোট, তারা শিশির মঞ্চে একটা সভা করলেন, তসলিমার ধিক্কার সভা। কলকাতার লেখকদের মধ্যে যারা পুজো সংখ্যার বড় লেখক, আমি যে কেন কোনো পুজো সংখ্যায় আর লিখি না, আমাদের চোখের সামনে দেখেছি না, সেই জীবনানন্দ দাশের কবিতাটা মনে পড়ে, তবু এই সিন্ধু রাত্রি মৃতদের রোল, দেহ দিয়ে ভালোবেসে তুমি আজ ভোরের কল্লোল। এই দেহ দিয়ে ভালোবাসা যেটা বলে, যেটা একজন বারাঙ্গনা দেন, দেহ দিয়ে ভালোবাসেন, মানে দেহ দিয়ে তো তিনি তার সংসার প্রতিপালন করেন। আমি আমার জীবনের শ্রেষ্ঠ যে, মানে শ্রেষ্ঠ বলবো না, সে সময়টা বলবো না, আমি বলছি আমার মনের ভেতরকার কথা, যা আমি নিজের জন্য শুধু লিখতে চাই, তা বিক্রি করে তো আমি সংসার চালিয়েছি। তাই আমি একজন বারাঙ্গনাকে ঘৃণা আমি করি না। তিনি যা করেছেন আমিও তাই করি, আমার মাও তাই করেছেন। আমার মায়ের বিদ্যা ছিল, দুটো সাবজেক্ট, বিদ্যাটাকে, সেই বিদ্যা দিয়ে তিনি আমাদের 2 সন্তানকে প্রতিপালন করেছেন। রাজা অন্দরে তোমার নারী রয়েছে, তাকে জিজ্ঞাসা করে দেখো,
তসলিমা নাসরিনকে ফোন করুন, তসলিমা বলতে পারবেন এটা, তিনি তসলিমা নাসরিন এটা জানেন। হিন্দু পত্রিকার সাক্ষাৎকারে তিনি বললেন, একজন পুজো সংখ্যার প্রধান সাহিত্যিক, তিনি বললেন যে হ্যাঁ, ও তো কলাম লেখক, ও তো উপন্যাস কোনোদিন হয়নি, কবিতাও তো শুরু করেছিল, কিন্তু কবিতা তো আসলে ভাষা শিল্প, লিখতে পারে, এই যে কবিতা তো মন রইল না, এটা বললেন। আরেকজন সাহিত্যিক, পুজো সংখ্যার সাহিত্যিক, অত্যন্ত প্রতিষ্ঠিত, তিনি কি বললেন? তিনি বললেন, আচ্ছা আমি আমার ফোন থেকে আপনাকে দেখাতে পারি জিনিসটা, যে কাদের মধ্যে ঘুরছে এই দাগ দেওয়া অংশগুলো। শিউলি বলে একটি মেয়ে, তার বয়স 23, সে একটি ইংরেজি কাগজে সাংবাদিকতা করে, সাহিত্য, কবিতা, নাটক এসবে সে ধারে না। ধারে, সেই ডেস্কে কাজ করে, এবং ট্রেনি জার্নালিস্ট, একটা তরুণী 22-23 বছরের মেয়ে। একজন, তার নাম নীলাঞ্জন, সে কাজ করে সেক্টর 5-এ। এদের এসব বন্ধু বান্ধব মানে এদের মধ্যে কে কার বিশেষ বন্ধু এখন আর বুঝতে পারা যায় না। আমি যখন প্রথম জীবনে ছিলাম তখন একটা বোঝা যেত, এটা নিয়ে আবার একটা অন্য কথা বলা যায়, সেটা আর বলছি না। এখন দল বেঁধে সবাই, মানে যেমন ইউনিসেক্স পোশাক পরে, ঠিক ওদের বন্ধুত্বরাও এরকম আর কি। আরেকজন নাম সোহম, সে কন্টেন্ট রাইটার, সে গল্প, উপন্যাস, কবিতা কিচ্ছু লেখে না, কোনো একটা বিশেষ কন্টেন্ট বলতে সে লিখে দেয়, ওটা তার জীবিকা। এরা তসলিমা নাসরিনের প্রচণ্ড ভক্ত, নিজেদের মধ্যে ফোনে ফোনে সেই সব পাতার ছবি তুলে তুলে পাঠাচ্ছে, তলায় কালি দিয়ে দাগ দেওয়া। তাতে একজন প্রয়াত লেখক কিন্তু এরা, এবং এরা পুজো সংখ্যার প্রধান ঔপন্যাসিক। বলছেন যে তসলিমা নাসরিন একজন, এমনকি বারাঙ্গনাও নন, তিনি ব্যবহার করছেন বেশ্যা শব্দটা। সেটা আরেকটি মেয়ে, যে শিউলি বলে, সে দাগ দিয়ে তার এক বন্ধুকে পাঠাচ্ছে, সেই বন্ধু আরেক বন্ধু, আমি একজন করে এই পাঠাও তো সব আমাকে আমাকে আমার ফোনে পাঠাও, এই সব পাঠালো, আমি সব পড়লাম। অর্থাৎ তখন ছিল সিনিয়র সাহিত্যিকরা, থ্রেড কালচার কি, আমাকে থ্রেড কালচার, আমি তো বিনীত, নম্র, ভদ্র, অন্তত সে সময় তাই ছিলাম। এখনও আমি খুব যে উদ্ধত তা নই, তবে আমার মাঝে মাঝে মনে হয় ঠাকুর যে কথা বলে গেছেন যে একটু ফোঁস করবি, তাই ছাগলে মুড়িয়ে খাবে। তা এই জন্য কখনো কখনো একটু ফোঁস করি, যাতে আর বিরক্ত না করে, কাছে না আসে। সেই সময় সমস্ত সিনিয়র সাহিত্যিকরা কিন্তু এইরকম ইন্টারভিউ দিতে লাগলেন। দ্য টেলিগ্রাফে ইন্টারভিউ দিলেন, হিন্দুতে ইন্টারভিউ যাতে তার দিলেন। শটটা অবদমন করা যায় না, ওই যে তসলিমা কোনো সাহিত্যিক নন। এই সময় তসলিমা পেলেন, আত্মজীবনী, রবীন্দ্র আনন্দ পুরস্কার পেল। ঠিক তারপরেই নিষিদ্ধ হলো তাঁর দ্বিখণ্ডিত, এবং বুদ্ধদেব ভট্টাচার্য, তখনকার যিনি রাষ্ট্রের প্রধান, মানে রাজ্যের প্রধান, তিনি একেবারে সরাসরি বললেন যে আমি নিজে এই সিদ্ধান্ত নিইনি, এই রাজ্যের প্রধান প্রবীণ 24 জন কবি, সাহিত্যিক, কবি, ইতিহাসবিদ, প্রবন্ধকার এবং অধ্যাপক, যাদের আমরা সবাই মান্য করি, এরকম 24 জনের কাছে এই বই পাঠিয়েছিলাম। তারা পড়ে বলেছেন এই বইয়ের মধ্যে এমন জিনিস আছে, এমন সব কথা আছে যা দাঙ্গায় ইন্ধন জাগাতে পারে। খুবই বড় একজন সাহিত্যিক, তিনি একটি দৈনিক পত্রিকায় সাক্ষাৎকার দিলেন এই বিষয়ে। তার কথা তখন সবাই মানে, এবং এটাও ঠিক যে তার কথা ছাড়া সাহিত্য সংসারের যে গাছপালা, তার একটি পাতাও হাওয়ায় আন্দোলিত হয় না। অর্থাৎ হাওয়াকেও, তাহলে হাওয়াকে জিজ্ঞেস করো তাকে ঠেলা দিয়েছে কে, রক্তকরবী, একটা পাতাও না আন্দোলিত হয় না। তিনি একটি সাক্ষাৎকার দিলেন, এবং তিনি যে সত্যিকারের শক্তিশালী সাহিত্যিক সে বোঝা যায় কিসে, তার একটা উত্তরটা আমার মুখস্থ আছে। সেই দৈনিকে, দৈনিক তো আনন্দবাজার নয়, এই দৈনিকে এই সাক্ষাৎকারে ছাপা হলো, আমাদের কাছে খবর ছিল এ থেকে দাঙ্গা ছড়াতে পারে, তাই এই স্ফুলিঙ্গকে আমরা বারুদস্তূপের কাছে পৌঁছতে দিইনি। এই বাক্য
একজন জাত লেখক ছাড়া বলতে পারেন না, মুখের ভাষায় এই কথা বলতে পারেন না। ওই যে যারা তসলিমাকে ডেকে সম্বর্ধনা দিচ্ছিলেন তাদের কারোর মুখ দিয়ে এই উচ্চতার একটা বাক্য বেরোয়নি। মানে আমি বলছি, আপনি একটা কারণে নাম করলেন, যেমন ধরুন আপনি সঙ্গীতের ক্ষেত্রে নাম করলেন, কিংবা আপনি আহ, আহ, নাটকের ক্ষেত্রে নাম করলেন, অভিনেতা হিসেবে নাম করলেন, মানে খ্যাতিতে আবৃত্তিকার হিসেবে নাম করলেন, বা শ্রুতি নাটক করে নাম করলেন। তার মানেই তো আপনি বই লিখতে পারেন না। একটা বইতে লিখতে বাক্য সেন্টেন্স কী করে তৈরি করতে হয়, কী করে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হয়, পরের প্যারাগ্রাফ তার সঙ্গে কীভাবে, ওটাও তো ছোটোবেলা থেকে শিখতে হয়। এদের তো সেই শিক্ষাটা নেই, তাই না? আপনি তা বলছেন অরিজিন অফ থ্রেড কালচার, উৎস, আচ্ছা, উদ্ভব। এইখান থেকে কিন্তু আপনি ক্রমবিকাশটা বলুন। আমি 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 বলছি, পরে আমি আসছি। এটা অনেক দিন ধরে বাংলা সাহিত্যে আছে, গোপনে আছে। যেমন সাবটেক্সট থাকে, সাবটেক্সট হিসেবে আছে, পারে এতে আমরা স্ফুলিঙ্গকে বারুদের কাছে যেতে পৌঁছে দিইনি। দিই। এই যে আমরাটা, এই আমরাটা কিন্তু কোনো কবি বা লেখকের একক স্বর নয়। এই আমরাটা এই একটা ক্লাব, একটা সংঘ। ক্ষমতার স্বর। অর্থাৎ ক্ষমতার স্বর আজকে এসছে তা নয়, ক্ষমতার স্বর ছিল। এটা ছাপা আছে, খুঁজলে পাওয়া যাবে। এই আমরা কি হয়ে গেল? আমরা হয়ে গেল, আমরা পৌঁছে দিইনি। আমরা মানে কি, আমি তখন হয়ে গেলাম রাষ্ট্রের প্রতিভূ। এইটা অল্প বয়সীরা দেখছেন, তখন তাদের বয়স কম, তারা দেখছেন, তাহলে আমাদের যদি উন্নতি করতে হয়, তাহলে আমাদের এই আমরা হতে হবে। এই আমরা মানে সে আমি সেই আমরা, আমরা কে মন্দ কে ভালো, কে মাঠে কেউ ঘরে কেউ, বা কলে কারখানায় চরণ চট্টোপাধ্যায় শ্রমিকদের কথা বলা হচ্ছে, সেই আমরা নয়। এই আমরা হচ্ছে আমরা শাসনতন্ত্রে যারা বসে আছেন তাদের ক্ষমতার স্তম্ভে, স্তম্ভ। স্তম্ভে যারা আরোহণ করেছেন। পশ্চিমবঙ্গে সরিয়ে দেওয়া হলো এই দেশ থেকে, আস্তে আস্তে এই দেশ থেকে তার বই বেরোনো নিষিদ্ধ হয়ে গেল। তারপরে রবীন্দ্রনাথের কবিতা, মানে জীবনের শেষের দিকে 3টে কবিতার একটা ধার করে বলা যায়, বৎসর বৎসর চলে গেল, তাওয়ার দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল, সেইটা এসে পৌঁছলো এখানে। তখন কি হলো? একটা সরকার ভেঙে 15 বছর পরে, মানে 15 বছর আগে নতুন সরকার স্থাপন হলো। তখন নতুন সরকার একটা কথা বলা শুরু হলো যে বদলা নয়, আমরা বদল চাই। এই বদলা নয়, বদল চাই, এই কথাটার মধ্যে একটা ক্ষমা আছে। লক্ষ্য করে দেখবেন, আমি কিন্তু শব্দ দিয়ে যাচ্ছি। আমার এই সমস্ত কথাকে কিন্তু, মানে এমনকি শতরূপের মতো শিক্ষিত ছেলেও আমি জানি যে নিজে খুব শিক্ষিত, আমি বইমেলায় ওকে দেখেছি, খুব, উনি কিন্তু দলের দিক থেকেই দেখবেন, এটা কিছু করে নেই, বাকি জীবন আমার এভাবেই থাকতে হবে। কঠি বাড়ি বলে একটা কবিতা পড়বো এরপরে, আপনি বুঝতে পারবেন। কিন্তু আমি কারোর বিশ্বাসের জন্য বলছি না, আপনি আমাকে বিশ্বাস করেন তাই কথা বলছি। বদলা নয়, বদল চাই। এর ফলে হু হু করে স্রোতের মতো অন্য মতাবলম্বীরা ঢুকে পড়তে লাগলেন, ক্ষমতার অলিন্দে এইখানে ঢুকে পড়তে লাগলেন, এবং তারা খুব সাদরে গৃহীত হলেন। মানে আমরা যখন নন্দীগ্রাম থেকে ফিরছি, আমরা যখন লালগড় থেকে ফিরছি, আমরা যখন এইসব, মানে তোর, আমরা বলবো না, আমি বলছি যে তোর, আমি কেন গিয়েছিলাম সেখানে, মহাশ্বেতা দিদি ডেকেছিলেন, মহাশ্বেতা দেবী ডেকেছিলেন, তোদের এবার বাইরে আসা উচিত। সেখান থেকে ফিরছি, কৌশিক সেন আছেন সেখানে, আপনার ইয়ে আছেন, অপর্ণা সেন আছেন, শাওলি মিত্র আছেন, এ সবাই আসছে, আবার অল্প বয়সীরাও আছেন। সরকার বদল হয়নি, পুরনো সরকার। আমরা ওই রাস্তায় একটা ধাবায় সবাই খেতে বসেছেন, আমি এক কাপ চা খাচ্ছি, বড় টিভিতে দেখা যাচ্ছে কারা বসে আছেন। তারা বসে বলছেন এরা আসলে নাম করতে চান, এরা আসলে খ্যাতির আলোয় আসতে চান, এত উদগ্র এদের খ্যাতির কামনা, আলো, প্রদীপের আলোয় থাকার ইচ্ছে, যে ওরা এই পথে গিয়ে চেষ্টা করছেন। একজন লেখক বললেন যে বিগত অভিনেত্রী, বিগত কবি, লেখক, এরা এর মধ্যে যাচ্ছেন। কবিদের মধ্যে একমাত্র আমি ছাড়া
আর নবারুণ ভট্টাচার্য কয়েকদিন এসেছিলেন, উনি ছাড়া আর কেউ ছিলেন না। তাদের দেখতে পাচ্ছি তারা এটা বলছেন। কে বলে কোনো একটা কাজকে যে এটা শুধু পাদপ্রদীপের আলোয় আসার জন্য, নিজেকে বিজ্ঞাপিত করবার জন্য করা, যার নিজের মধ্যে বিজ্ঞাপনের এটা আলো আছে। পাওয়ার খুব ইচ্ছে থাকে, তাই না, তিনি এটা বলতে পারেন। এইবার দেখা গেল সেই সময় যারা বসে এই বিরুদ্ধ কথাগুলো টেলিভিশনে বলতেন, তারা সাদরে গৃহীত সবাই হলেন। ভেতরে ঢুকে এলেন এবং তারা বড় বড় পদ পেয়ে গেলেন। বড় বড় পদ যখন পেয়ে গেলেন, তখন তারা কি শুরু করলেন সেটা বলবো, তার আগে আমাকে আবার তসলিমা নাসরিনের সেদিনকার অনুষ্ঠানে ফিরতে হবে। বলুন। যখন 3 বছর আগে আমার বুলেটিন প্রকাশ করে, আপনি জানেন যে আমার বুলেটিন প্রকাশ করার কথা মাত্র 3 জন জানতো। এক আমার স্ত্রী, এক বুলেটিনটি যে হাতে করে কপি করেছিল এবং ছাপিয়েছিল অভিরূপ মুখোপাধ্যায়, এবং 3 আপনি, এই 3 জন জানতেন, আর তো কেউ জানতো না। আমি অবসর গ্রহণ করলাম এবং সকলেই বলতে আরম্ভ করলেন এবং এখনও বলেন, ছিল আত্মঘাতী সিদ্ধান্ত। একটা সময়ের পরে আমার মনে হলো, আমি তো সত্যি লিখতে চেয়েছিলাম, লিখে আনন্দ পেতে চেয়েছিলাম, লিখে বুঝতে চেয়েছিলাম নিজেকে। আমি যদি এখানে বসে থাকি, এই জায়গাটায় থাকি, তাহলে কোনোদিন ওই জায়গায় আমার আত্মধিক্কার আমাকে এমন জায়গায় নিয়ে যাবে যে আমি কোনোদিন আমার মনের যে ইয়ং যেটাকে বলেছেন যে একেবারে গভীরতম রেশিয়াল মেমারি, কালেকটিভ আনকনশিয়াস, সেখানে কোনোদিন পৌঁছতে পারবো না। আমার এই ধিক্কারগুলোই আমাকে, তাহলে আমার এখান থেকে সরে যেতে হবে। আমি সরে গেলাম। তখন কিন্তু আমি একবারও থ্রেড কালচারের কথা বলিনি। তখন আমি চোখের সামনে দেখতে পাচ্ছি থ্রেড কালচার চলছে। কিভাবে চলছে? একজন নিয়ন্ত্রণ করছেন, আচ্ছা। আর তার প্রধান সহপরিচালক, মানে ধরুন ডেপুটি সেক্রেটারি, কিন্তু ডেপুটি সেক্রেটারি র্যাঙ্ক নেই তাদের, প্রধান সহপরিচালক, দ্বিতীয় প্রধান সহপরিচালক, তারা ফোন করছেন বিভিন্ন তরুণ কবির বাড়িতে, তুমি এখন কোথায় আছো? আচ্ছা, তুমি এখন কোথায় গেছো? আচ্ছা, তুমি ওই অনুষ্ঠানে গিয়েছিলে? আচ্ছা, এই যে এর জন্মদিন পালিত হচ্ছে এখানে, তার 100 টাকা টিকিট কেটেছো এখনও? এখন কাটোনি? এখনও কেন কাটোনি? 2 দিন পরে তার কাছে ফোন যাচ্ছে। এটা তার পরিচালনা করছেন এবং সেটা খুব মানে দারুণভাবে চলছে। আস্তে আস্তে তারা বাংলা একাডেমিকেও দখল করে নিলেন। এটা তো পশ্চিমবঙ্গের কথা বলছি, কিন্তু আমি বলতে চেয়েছি বাংলা সাহিত্যে হুমকি সংস্কৃতির কথা। এবং আমি এটা যখনই বলেছি তখনই কাগজে মানে বিভিন্ন জায়গায় বেরিয়েছে, কাগজে নয়, ওই ইলেকট্রনিক মিডিয়ায়, যে মমতা ঘনিষ্ঠ বুদ্ধিজীবী তৃণমূল আমলের সাহিত্যে থ্রেড কালচারের ব্যাপারে বিস্ফোরক। আমি তো তৃণমূল শব্দটা একবারও বলিনি, আপনি বলেননি। একবারও বলিনি, কোনো এতে আপনি পাবেন না। বলছি, সাহিত্য একাডেমি কি তৃণমূল পরিচালিত? তা হচ্ছে কেন্দ্রীয় সরকার পরিচালিত। সেখানেও সমান থ্রেড কালচার ছিল, আপনি বলতে চাইছেন? সেখানে একজন খুব গুণী অধ্যাপক, সাহিত্যিক এবং কবি, এবং যার অধীনে এখন 6 জন, মানে তার কাছে 6 জন পিএইচডি করছেন, ইউনিভার্সিটির প্রফেসর একজন, তিনি একজন নারী, দিল্লিতে গিয়ে সাহিত্য একাডেমির বিজ্ঞাপন দেখে একটা কলকাতা যে রিজিওনাল অফিস আছে তার জন্য পরীক্ষা দিলেন, এবং পরীক্ষা রিটেন পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমাকে কি একজনও বাগানি ছিলেন? বলে না, কোনো বাঙালি ছিলেন না। তিনি পরীক্ষা দিলেন এবং তিনি নির্বাচিত হলেন। তৎকালীন রিজিওনাল, কলকাতার রিজিওনাল অফিসের যিনি প্রধান, তিনি টেলিফোন করে সেই বার্তাটি দিলেন। সেই তার নিয়োগের খবর জানালেন এবং অভিনন্দন জানালেন তাকে, এবং বলে আপনি ওয়েবসাইট দেখেননি, সাহিত্য একাডেমির ওয়েবসাইটে আপনার নাম আছে তো,
কলকাতা কেন্দ্রের জন্য, কলকাতার অফিসের জন্য একটি, ব্যাঙ্গালোর অফিসের জন্য একটি পদ। নিয়োগ হচ্ছিল একটি পদে। এসব কথা আমি কিভাবে জানলাম? আমি কি এই ব্যক্তিকে নিজে চিনি বলে জানলাম? না, তিনি অত কথা আমাকে বলেন না, তার সঙ্গে টেলিফোনে কথাবার্তা হয়। তিনি জানতে পারলাম সেই পদটা তার চলে গেছে, মানে অর্থাৎ ওটা উঠিয়ে দেওয়া হয়েছে, উঠিয়ে দিয়ে অন্য নিয়োগ। না, অন্য আরেকবার নতুন করে বিজ্ঞাপন ডাকা হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ঋতব্রত ভট্টাচার্য, যে R+ যিনি চালান, ঋতব্রত ভট্টাচার্য এর একটা 1 ঘন্টা 42 মিনিটের ইন্টারভিউ নিয়েছিলেন। সেই ইন্টারভিউতে ইনি সমস্ত RTI থেকে যাবতীয় কিছু বলেন। সেই ইন্টারভিউ আমি দেখে ওকে ফোন করে বলে, এত এত কথা তো আপনি আমাকে বলেননি। না, আপনার সঙ্গে তো আমার তেমন কথা হয় না, তাই বলা হয়নি। আপনার সঙ্গে কথা বলে আপনি নতুন কবিতা যা কি লিখেছি আপনাকে সেগুলো পাঠাই, বা সে বিষয়ে কথা হয়। সুমন চট্টোপাধ্যায়, আমি জানি তিনি আমার বিরুদ্ধে অনেক কথা বলেন এবং খারাপ কথা বলেন, কিন্তু তিনি, আমি মনে করি, আমি যে, অর্থাৎ বরুণ সেনগুপ্ত, গৌরকিশোর ঘোষ থেকে অশোক দাশগুপ্ত পর্যন্ত যে প্রজন্ম, তার পরের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। তিনি এখন বাংলা স্ফিয়ার বলে একটা এটা করেন, আমি যে সবসময় দেখা হয় তা নয়। তিনি তো ঠিক খবর পেয়েছেন। খবর পেয়ে তিনি এই নারীটিকে ডেকে নিয়েছেন এবং তার কাছে সমস্ত শুনেছেন। এই দুটো জায়গায় এখনো পাওয়া যায়, অর্থাৎ এটা ডকুমেন্টেড আছে। আমি ব্যক্তিগতভাবে কারো কিছু জানি, যেমন আমি ওইটা বললাম যে আমরা স্ফুলিঙ্গকে বারুদতোপের কাছে আমরা পৌঁছতে দিইনি, এই যে বাক্য বললাম, এই বাক্য এখনো ডকুমেন্টেড আছে। তার মানে আপনি দেখালেন তসলিমার সময়ের থ্রেড কালচার। হ্যাঁ, এটা চলেছে ধারাবাহিক। তারপর আপনি দেখলেন সেই সময় থেকে এগিয়ে এসে আমাদের সময়ের থ্রেড কালচারের এক্সিস্টেন্স, এই যে, এবং সেটা সর্বভারতীয় স্তরেও তার ব্যাপ্তি। সর্বভারতীয় স্তরে তার ব্যাপ্তি নয়, সর্বভারতীয় যে কেন্দ্রগুলি, সেইখানে পশ্চিমবাংলার কবিরা সেইটাকেও এমনভাবে কুক্ষিগত করলেন যে তার দ্বারা তারা হুমকি সংস্কৃতিকে বজায় রাখার জন্য, এবার ভয়ে পেয়ে যারা করলেন, তাদের চিঠি, আপনি মনে আছে সৌরিন ভট্টাচার্য, হ্যাঁ, তারপরে আপনার তার থেকে একেবারে তরুণতম কবি পর্যন্ত একটা লম্বা চিঠি বেরিয়েছিল। তারা কি চেয়েছিলেন? যে এই যে বিশেষ ওই কবিতা, আপনি জানেন যে এই খবর হিন্দুতে বেরিয়েছিল, এই খবর আউটলুকে বেরিয়েছিল, মানে বাংলার কাগজগুলোতে শুধু নয়, ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছিল। কারণ ভারতবর্ষে কোনো রাজ্যে কবিতা একাডেমি নেই। এই যে পদপ্রাপ্তি, তিনি যেহেতু নিজের পায়ে নিজে দাঁড়িয়েছেন, তার আত্মসম্মান বোধ আছে এই নারীটির। এর নাম হচ্ছে অমৃতা ভট্টাচার্য, ডক্টর অমৃতা ভট্টাচার্য। ইনি বিদেশে অনলাইনে বক্তৃতা দেন। তার একটি বক্তৃতা একটা সংকলনে বেরিয়েছে 2021 সালে। সেই বক্তৃতা, মানে যে পেপার বেরিয়েছে, সেই বক্তৃতা $342 বিক্রি হয়। সেই রকম একজন প্রার্থীকে শুধু ব্যক্তিগতভাবে আমার অনুগত নয়, আমার অনুগামী নয়, এই জন্যে একাডেমিতে উচ্চ পদে অধিষ্ঠিত প্রধানরা তার ন্যায্য থেকে বঞ্চিত করলেন। এগুলো আমি দেখলাম, এবং দেখে আমি দেখলাম আমি কিছু করার ক্ষমতা রাখি না। আমি নিজেকে উইথড্র করলাম, নিজেকে প্রত্যাহার করে নিলাম যে এখানে থাকলে আমি যেটা চাই, আমি লিখে নিজেকে বুঝতে চাই, আমি সেখান থেকে সরিয়ে নিলাম নিজেকে, এবং ভদ্রভাবে সরিয়ে নিলাম। কারোর সঙ্গে ঝগড়া করিনি, কিছু করিনি, সব দোষ আমি নিজের কাছে নিয়েছি। এগুলো আমি দেখেছি, তখন আমি কিছু বলিনি। কারণ শুনুন, আজকে আপনি জানেন যে নাঙ্গা সে খুদা ভি ডরতে হয় কথাটা আমার সম্পর্কে প্রযোজ্য। আমার একটা বাড়ি নেই, এই যে কথাগুলো প্রচারিত হয় যে আমি 2 লক্ষ টাকা করে পেতাম, এই পদগুলি ছিল অবৈতনিক পদ। নজরুল একাডেমির সভাপতির পদ, বাংলা একাডেমিতে সদস্যের পদ, তাও তো বাংলা একাডেমিতে শেষ 3-4 বছর আমি যাইনি।
শুধু প্রথম মিটিংটাতে গিয়েছিলাম এবং প্রথম লিটল ম্যাগাজিনের যে সভা, তাতে আমি ছিলাম সবচেয়ে বয়স্ক বা পুরনো, কারণ অন্য আরেকজন যারা পুরনো তারা আসতে পারেননি। আমার দায়িত্ব ছিল প্রত্যেক নতুন সদস্যের পরিচয় করিয়ে দেওয়া দর্শকদের সঙ্গে। সেই কাজটির জন্য আপনি ছিলেন। সেটা আমি করেছি, তারপর যে চলে এসেছি আর যাইনি। এইবার আমার কথা হচ্ছে, তাহলে তৃণমূল আমলে থ্রেট কালচার, তার জন্যে জয় গোস্বামী বিস্ফোরক, এই জিনিসটা তথ্যের দিক দিয়ে দেখতে গেলে দাঁড়ায় না। তসলিমাকেও চলে যেতে হয়েছিল থ্রেট কালচারের প্রাধান্যের জন্যে, কারণ শিশির মঞ্চে সভা হয়েছিল, কারণ প্রবীণ লেখকরা এই কথা বিভিন্ন ইংরেজি কাগজে বলেছিলেন, আর আরেকজন লেখকের কথা বলেছিল বাংলাতেই বলেছিলেন যে বেশ্যা। তারপর তার বই নিষিদ্ধ হয়, তারপরে দেশ থেকে চলে যেতে হয়। থ্রেট কালচার ছিল বলেই। জয়, আপনার কথায় থ্রেট কালচার উঠে এলো, থ্রেট কালচারের একাল সেকাল উঠে এলো, কিন্তু আমার প্রশ্ন স্পেসিফিকভাবে ঠিক ওই দিনটি বা তার পরের দিনটি, ওই সময়তটিকেই আপনি কেন থ্রেট কালচার এই বিষয়টি উত্থাপন করার জন্য বেছে নিলেন? এর আগে তো আপনি কখনো এই শব্দটি ব্যবহার করেননি। এসব বিষয়ে যারা অনধিকারী, আপনি নিশ্চয়ই জানেন যে আমি 50 বছর লেখা ছাপিয়েছি। তার আগে 6 বছর আমি কবিতা লেখার প্রস্তুতি নিয়েছি। তারপরে এখনও ওই 3 বছর ধরে আমি আবার কবিতা লেখার চেষ্টা করছি। তার মানে মোট সময়টা কতদিন হয়? 59 বছর, 59 ইয়ার্স। এখন ধরুন, যাদের কারুর বয়স হতে ম্যাক্সিমাম ধরা যাক 55 কি 56, আর যাদের বয়স 34, 35, 37, 38, তারা অনায়াসে 59 বছর ধরে একটা লোক লেখার চেষ্টা করার পর কেন বসে পড়লো, বা কেন লেখা চাপছে না, বা কেন কোন কথাটা বলছে, অনায়াসে প্রশ্ন করতে পারে। তাহলে ভেবে দেখে না যে এটা লোকটা আমার যা বয়স, সেই বয়সের চেয়ে বেশি দিন ধরে লেখার চেষ্টা করেছে, পড়ার চেষ্টাও করেছে। ভেবে দেখে না। আমি ভদ্র ব্যবহার করি তাদের সঙ্গে, তবে আমার গায়ের উপর উঠে এলে তখন তাদের সরিয়ে দিতে হয়। ব্যাপারটা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন টাইমিং বলে একটা জিনিস আছে। ব্যাটসম্যানের যে ব্যাট করে, তার একটা টাইমিং আছে, কোন টাইমে আমি বলটা খেলবো। সে স্লিপে ক্যাচ ধরছে, তাকে ঠিক সময় মতো শরীরটাকে উড়িয়ে দিতে হয় ক্যাচটা ধরবার জন্য। আবার সঙ্গীতে যে তাল আছে, ধরুন তি তে না ধে না ধে না, তি তে না ধে না ধে না, ঘর আজা ঘির আই বদরা সাঁवरिया, এই যে লতা মঙ্গেশকর এই গানটাই খালি থেকে উঠছে গানটা। তার মানে রূপক তার সব গান খালি থেকে ওঠে না। মিউজিক ডিরেক্টর মনে করেছেন ওখান থেকে তোলা দরকার। টাইমিং আছে, সব জিনিসের সময় আছে। যে বলটা আপনি খেলছেন সেই বলটা যেমন ইম্পর্ট্যান্ট, যে বলটা আপনি খেলছেন না ছেড়ে দিচ্ছেন সেটাও ইম্পর্ট্যান্ট। আমি 3 বছর আগে নিজের রেওয়াজের ঘরে চলে এসেছি। আমি আর বাইরে যাই না, প্রকাশ করি না। ভাবিনি তসলিমা ফিরবেন, ফিরলেন, আমাকে সেখানে যেতে হলো। কেন যেতে হলো এখন সবাই জানি, পুরনো কথা বলছি না। কারণ যেতে হলো মানে আমি গিয়ে খুব খুশি হলেন আপনি গিয়ে? খুব, আমি সমৃদ্ধ হলাম ওর ভাষণটা শুনে, এবং সম্মানিত হলাম ওর আহ্বানে, কারণ আহ্বান তো আমাকে স্বয়ং তসলিমা করেছিলেন। সেখানে গিয়ে আমি দেখলাম যে এই যে পশ্চিমবঙ্গে শেষ 12-13 বছর, অর্থাৎ যখন স্রোতের মতো ঢুকতে শুরু করলো, একদিকে প্রমোটাররা, একদিকে চিকিৎসা কেন্দ্রের উত্তরবঙ্গ লবি বলা হয়, একদিকে যেখানে আপনার চলচ্চিত্র পরিচালক, অভিনেতা যারা আছেন, তাদের ক্ষেত্রে যখন হুমকি সংস্কৃতি চলছে, আর চায়ের দোকানের বউটি ঘর তুলতে গিয়ে যখন হুমকি সংস্কৃতির মধ্যে পড়ে দোকানই বন্ধ করে দিচ্ছে, এই একই জিনিস আমি সাহিত্যের মধ্যে দেখতে দেখতে এসেছি। এইবার তসলিমাকে যখন ডাকা হলো, আমি ভাবলাম একটা দরজা হয়তো খুলে গেল। আমি গেলাম সেখানে। আমার উপস্থিতির কারণে তসলিমার বক্তৃতা ব্যাহত হয়েছিল,
এবং ওই উচ্চতার একটা ভাষণ, যেটা একটা পিস অফ ভেরি ভ্যালুয়েবল লিটারারি একটা জেম, সেইটা ব্যাহত হয়েছিল। শোন, সাহিত্য তো একরকমভাবে হয় না, ছন্দমিল দিয়েই কবিতা হলো, ছন্দমিল ছাড়া কবিতা হলো, এটা না। মানুষের মনের একদম ভেতরকার কথা মানুষ যখন বলে, তখনই সেটা সাহিত্য বা দর্শন হয়ে যায়। সেটা তো তসলিমা ওখানে বলেছেন ওই ভাষণটার মধ্যে। উনি যেভাবে উনি বলছিলেন, মানে থেমে থেমে যে জায়গায় উনি পজ নিচ্ছিলেন, যেগুলো ছাপা অক্ষরে দেখা যাবে না, যেখানে থামছিলেন, অপেক্ষা করছিলেন, পরের কথাটা বলছেন, মানে এটা ব্রিলিয়েন্ট জিনিস একটা এক্সপিরিয়েন্স। এবং আমার যখন চোখ দিয়ে বললাম না, জল বেরিয়ে আসছে চোখ দিয়ে, আমি যখন বেরিয়ে আসছি, নিজের দুঃখে নয়, আমি এই লোকটাকে চোখের সামনে দেখতে পেয়েছি, এই মানুষটাকে চোখের সামনে দেখতে পেয়েছি, এই সৌভাগ্যে। এবং আমি ইয়েটাতে কিছু লিখিনি আমার, আমি দেখলাম ওই মঞ্চে প্রধান সক্রিয় ভূমিকায় এমন একজন রয়েছেন, যিনি কবিতা লেখেন, উপন্যাস লেখেন, গল্প লেখেন, এবং নানা জায়গায় তরুণ লেখকদের লেখা প্রকাশ হবে, নবীন লেখকদের লেখা প্রকাশ হবে কি হবে না, কাকে বন্ধ করে দিতে হবে, কাকে সামনে আনতে হবে, সামনে কাকে গুরুত্ব দিতে হবে, সবটাই তার হাতে। এবং তার হাতে মানে তিনি ওই হুমকি সংস্কৃতির যিনি প্রধান পরিচালক, যিনি কবিতা একাডেমির প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। এবং যখন কবিতা একাডেমির সম্পর্কে অনেক অভিযোগ উঠল, তখন অভিযোগগুলো এটা চেয়েছিল, অভিযোগের মধ্যে এইটা বক্তব্য ছিল যে এটা তদন্ত করা হোক। তদন্ত হয়নি, কিন্তু কবিতা একাডেমির যাবতীয় সক্রিয়তা, ক্রিয়াশীলতা বন্ধ হয়ে যায়। তখন আমার কাছে আবার কিছু মানুষ আসতে আরম্ভ করে, তরুণ তরুণী, তারা এসে দুঃখ প্রকাশ করতে থাকেন যে আমাদের এটা করতে হয়েছে, আমাদের এটা করতে হয়েছে, আমাদের। ঠিক মিয়াঁদাদ যেভাবে এসে গাভাস্কারকে বলেছিলেন যে যখন গাভাস্কার 96 করে ফিরে এসছেন, তখন মিয়াঁদাদ ঢুকেছিলেন ঘরে, গালাগাল করছিল। হ্যাঁ, যে সানি ভাই মুঝে মাফ কর দেনা। উনি তখন এক পায়ের প্যাডটা খুলেছেন এবং আরেক পায়ের প্যাডের দিকে তাকাচ্ছেন, মুখ দিয়ে তাকিয়ে বলেন, মাফ কর দেंगे काहे को? मैंने तुमको फील्ड पर बहुत गाली दिया था, फील्ड पे तो ऐसे करता ही है, करना ही पड़ता है, वो तो मालूम है, मुझे माफ़ कर देना सानी भाई, मुझे गाली दिया था तुमने, मैं तो कुछ सुना ही नहीं। উনি আবার প্যাডটা খুলতে আরম্ভ করলেন। উনি শোনেননি, এটা দুটো অর্থ হতে পারে। একটা, যারা পলিটিক্সের লোক তারা এইভাবে করবেন যে ওকে ক্ষমা চাইবার সুযোগটুকু দিলেন না। আর যারা সাধনার লোক তারা অন্যভাবে করবেন। যে লোকটা ওই পিচে 264টা বল খেলেছে 323 মিনিট উইকেট থেকে, সে লোকটার পক্ষে ওই পিচে দাঁড়িয়ে থাকতে গেলে এমন একাগ্র মনোনিবেশের দরকার, তার কানে কোনো কথা ঢুকবে না। আমি ওইটা শিখেছি। কে কোথায় ফেসবুকে কোথায় কি বলে যাচ্ছে, আমার কানে কিছু ঢোকে না। আমি অল্প বয়সে দেখেছি, যাদের নিয়ে বই লিখেছি তাদেরও দেখেছি, যাদের নিয়ে আলোচনা লিখেছি তাদেরও দেখেছি, একটা কথা শুনলো, বইতে কী লিখেছি সেটা দেখলো না, সেটা ভাবলো না, বাইরে কে কোথায় ফেসবুকে বলেছে তাতে ক্রুদ্ধ হয়ে উঠলো। আর ক্রোধ হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। এই ক্রোধ একদিন তাদের লেখা থেকে দূরে সরিয়ে দেবে। তারা লিখবে, তার লেখা ছাপা হবে, কিন্তু তারা ওই জায়গাটায় পৌঁছতে পারবে না। তসলিমার ক্রোধ নেই, আছে, ক্রোধকে উনি সংকল্পে রূপান্তরিত করতে পারেন। এইবার এই যে ব্যক্তিকে আমি দেখলাম, তিনি অত্যন্ত সক্রিয়ভাবে মঞ্চটির মধ্যে চলাফেরা করছেন এবং তার সঙ্গে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদের অত্যন্ত ভালো যোগাযোগ রয়েছেন। তিনি ছিলেন আগের অন্তত 12 বছর ধরে কে কোথায় যাবে না যাবে, কে কোথায় গেছে না গেছে, কার লেখা ছাপা হবে, কার লেখা কোথায় ছাপা বন্ধ হবে, এইসব দেখার প্রধান সহকারী পরিচালক, যিনি সেনাধ্যক্ষ, তার প্রধান সহকারী পরিচালক তিনি। একজন যদি এখানে ঢোকেন, তাহলে ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড ইফ উইন্টার কামস। এই জন্য আপনি এই সময়টাকে বেছে নিলেন। এইটাকে আমার মনে হলো এক্ষুনি যারা রয়েছেন
ইয়েতে নতুন সরকারে যারা এসেছেন তাদের কাউকে তো আমি চিনি না, কিন্তু একজন বৃদ্ধ অবসরপ্রাপ্ত কবি বা কবিতা লেখার যে চেষ্টা করেছে, আমি নিজেকে কবি বলে মনে করি না, আমি মনে করি না বলেই অবসর নিয়েছি। আমার অবসর নেওয়ার মূল কারণটা কিন্তু ঠিক তাই, কিন্তু এটা একটা পাশের কারণ যে আমি অল্প বয়সীদের দেখছি যে তারা ছটফট করছে, কেউ কেউ লেখা বন্ধ করে দিয়েছে, আমি তার নাম পর্যন্ত বলে দিতে পারি, কিন্তু তারা বিপদে পড়বে, ওর নাম বলছি না। বদলা নয় বদল চাই, এই কথাটার মধ্যে যে একটা গোপন লুকোনো ক্ষমার কথা ছিল, সেই ফোকর দিয়ে, সেই আপনার গর্ত দিয়ে, প্রণালী দিয়ে যেমন হুড় করে ঢুকে পড়েছিল অনেক অবাঞ্ছিত মানুষ, যাদের লক্ষ্য ছিল শুধু উপরে যাওয়া এবং শাসন করা, আমার অপছন্দের লোকদের বিনাশ করা, আমার অনুগামী তৈরি করা সাহিত্যের মধ্য দিয়ে, এবং সেটার জন্য কাজে লাগানো রাজনৈতিক ক্ষমতাকে, তারা সেটাতে সফল হয়েছেন। এবার নতুন যে সরকার এসেছেন, নতুন যারা এসেছেন, তারা তো এটা তাদের পক্ষে অতটা জানা সম্ভব না। তারা নিজেদের এক অনুগামী হিসেবে, নিজেদের মতের সমর্থক হিসেবে এমন একজনকে নিয়ে এসেছেন যিনি ছদ্মবেশে এই কাজ করে গেছেন। সেই কথা আমার বলার দায়িত্ব নেই। আমি বলতে চাইলাম এটার মধ্যে দিয়ে যে সেই ব্যক্তিকে দেখে, সেই কবি, ঔপন্যাসিক এবং লেখককে দেখে, যিনি এদের ভয় দ্বারা নিয়ন্ত্রণ করতেন, ভয় দ্বারা নিয়ন্ত্রণ করতেন লেখকদের, তরুণী লেখকদের, তারা তাকে ভয় পেতেন, ভয় এখনো পান। ভয় পান কেন, কি করে, আমি পরে বলবো। ভয় পান, তাকে ওই রকম সক্রিয় ভূমিকা আমি মঞ্চে দেখলাম। আমার এই সরকারের জন্য ভয় হলো যে তারা আবার সাহিত্যিকদের বিপন্ন করবেন না তো, তাদের দ্বারা আবার সাহিত্যিকরা বিপন্ন হবেন না তো, যেটা হয়তো তাদের অজ্ঞাতে ঘটবে। যেমন আমার ধারণা যে সাহিত্যিকরা যে এইভাবে, মানে তরুণ কবিরা যে এইভাবে বিপন্ন হচ্ছেন, সেইটা হয়তো মূল নেতৃত্বের জানা ছিল না। এতখানি তলায় এসে গ্রাসরুটে এটা জানা থাকা সম্ভব নয়। এখানে আবার ইলন মার্কসের কথা মনে পড়ছে। কেন 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 মাস্কের কথা মনে পড়ছে? একটা অংশ তো খুব নিশ্চিন্ত ছিলেন যে, এবং আমি নিশ্চিন্ত না থাকলেও, যেহেতু আমার সঙ্গে খুব সাধারণ মানুষের যোগাযোগ ছিল, আমি তো এটার পরে নিশ্চয়ই যারা এখন আছেন সরকারে, তারা আমাকে আরও বিরূপ চোখে দেখবেন, কিন্তু আমার সত্য কথাটা বলাই দরকার যে আমি তাদের ভোট দিইনি, আমি ভোট তাদের বিপক্ষেই দিয়েছি। এটা তো আপনার অধিকার। এখানে আমি আপনাকে 3 জন লোকের কথা বলবো, তার মধ্যে 2 জন বেঁচে আছেন, একজন মারা গেছেন। না, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিদের কথা বলছি না। স্টিভ জবস, বিল গেটস আর ইলন মার্কস। আপনি ইলন মাস্কের কথা নিশ্চয়ই জানেন যে গ্রক বা স্পেস এক্স বা টেসলা গাড়ি, এখন টুইটারটা তিনি কিনে নিয়েছেন, হ্যাঁ, এক্স হ্যান্ডেল, হ্যাঁ, বৃহত্তম ধনীদের একজন, বোধহয় বৃহত্তম ধনীই এখন, অন্তত 2 জনের একজন তো বটে। আর স্টিভ জবস বেঁচে নেই। স্টিভ জবসের ছিল ভিশন, অনেক দূর দেখতে পাওয়ার ক্ষমতা। আর স্টিভ জবসের ছিল নিজস্ব ইঞ্জিনিয়াররা, বিজ্ঞানীরা, যারা টেকনোলজিটা খুব ভালো করে জানে, তাকে আরো উন্নত করতে পারে এবং ওর কথা বুঝতে পারে, বুঝে কাজ করবে। ইলন মার্কসের কি, ইলন মার্কস নিজেই জিনিসটা জানে, ও শুধু ভিশনেই ও থামে না, ও একই সঙ্গে ওইটাও জানে। মানে এবার বিল গেটসকে জিজ্ঞেস করেছে, এর একটা ঘরে তোমার ঢোকায় ইয়ে কিন্তু নেই, যেমন সর্বকালের সর্বদলীয় ভারতের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারদের একাদশ গাভাস্কারকে তৈরি করতে বলা হলো। গাভাস্কার নিজে রাখলেন না, বিজয় মার্চেন্ট আর বীরেন্দ্র সেহবাগকে দিয়ে ওপেন করালেন। ইলন মাস্ক নেই এই অবস্থায়। ইলন মাস্ক, স্টিভ জবস নেই, হ্যাঁ নেই, ইলন মাস্ক আছেন, বিল গেটস আছেন। কিন্তু বিল গেটসকে বলা হলো যে তুমি যদি এখানে যাও, মানে একটা মিটিংয়ে ইলন মাস্ক আছে, স্টিভ জবস আছে, তুমি সেই মিটিংটায় গেলে, ওদের 3 জনের সঙ্গে কথা বলতে গেলে,
তুমি কি করবে, তুমি কাদের সঙ্গে কি করবে? তখন বললাম আমি, সেখান থেকে ইলন মার্কসের কথা জানা গেল। ইলন মার্কসের কাছে আবার সাংবাদিকরা গেলেন। ইলন মার্কস বললেন আমি একটা, তুমি তো সবচেয়ে, তোমার বিল গেটস পর্যন্ত বলেছে তুমি বেস্ট, তোমার কাছেই সে যাবে কিছু কিছু তার শেখার দরকার হলে। বলে না, কিন্তু আমি ভাবি আমি কী করে শিখবো। ভেবে দেখুন, সব শিক্ষা এক হয়ে যাচ্ছে, কী করে শিখবো এই জায়গাটা। তা আমার এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে, অবস্ট্রাকল হচ্ছে, কার কাছে শুনবো আমার নিজের কি ত্রুটি আছে, আমার নিজের ভাবনায়, আমার কাজের ভাবনায়, পরিকল্পনায়, প্রকল্পে কোথায় ত্রুটি দেখা যাচ্ছে, এটা আমি কার কাছে শুনবো। এটা হচ্ছে প্রধান অবস্ট্রাকল, হচ্ছে প্রধান প্রতিবন্ধকতা এইটা। আপনি তখন ক্ষমতাতন্ত্রের সঙ্গে কেন জিজ্ঞেস করলেন, কেন বলে, কেন একটা মনে হয় বলে, কারণ আমি আমার সঙ্গে, উনি কিন্তু নিজে খুব ভালো, মানে ওই যে প্রযুক্তির বিষয়টা উনি অসম্ভব ভালো জানেন। যেমন ওর ছিল শুধু ভিশন স্টিভ জবসের, এবং উনি ওর টিমকে দিয়ে সে কাজটা বার করে নিতেন। এ তো ভিশন আছেই, তার সঙ্গে ও নিজেও কাজটা জানে, ও ওদের সঙ্গে বসে কাজ করে। আনন্দবাজারে একজন লাইব্রেরিয়ান ছিলেন, শক্তিবাবু, শক্তিদাস রায়, অনেক বয়স, সকাল 8টার সময় অফিসে আসতেন। এসে মানে ও পজিশন ছিল খুব উন্নত, ও উন্নত, তো উনি সে পজিশনটাকে খেয়াল করতেন না। উনি হাতে একটা জেরক্সের কাগজ নিয়ে এই ঘরে যাচ্ছেন, ও ঘরে যাচ্ছেন, ওখানে পৌঁছে দিচ্ছেন, সেখানে পৌঁছে নিজেই পৌঁছে দিচ্ছেন, অন্য কেউ ব্যস্ত আছে তাই করে দিচ্ছেন। অর্থাৎ উনি দলের টিমটার সঙ্গে মিশে একসঙ্গে কাজ করছেন, টিমটার সঙ্গে মিশে একসঙ্গে কাজ করছেন। উনি বলছেন, অন্যরা করছে, তা হচ্ছে না। এটা শক্তিদাস রায় ছিলেন। ইলন মার্কস হচ্ছে আপনি তো ইলন মাস্ক কেমন এটা বোঝাতে এটা বলেননি না, আমি যেটা আপনি বলছি, ক্ষমতার আমি যেটা বলছি যে, বলে আমার সবচেয়ে সমস্যা হচ্ছে যেখানে, সেটা আমি বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করতে পারি না মানে, তুমি তুমি বিশ্বাস করতে পারো না মানে তোমার কি, আমার ত্রুটিটা কোথায় সেটা আমি কি কার কাছে জানবো? আমি তো বিশ্বাস করতে, আমাকে তো নির্ভর করতে পারি না, ডিপেন্ড করতে পারি না। এটার সঙ্গে কিন্তু পলিটিক্যাল লিডারদের যে বিশ্বাস না করতে পারে তার একটা তফাৎ আছে। তোমরা যেন ভুল বোঝো না। আপনি জানেন আওরঙ্গজেব কাউকে বিশ্বাস করতে পারেন না। আপনি জানেন পুতিন কাউকে বিশ্বাস করতে পারেন না। আপনি আপনি জানেন নিশ্চয়ই এগুলো। আপনি পেরিয়ে যাচ্ছেন। আমি পেরিয়ে যাচ্ছি, কিন্তু আমি আপনাকে বলছি, এরকম ধরনের একটা লাইন আছে, বুঝো লোক যে জানো সন্ধান, এরকম একটা কথা আছে, মানে কবিতার লাইন আর কি। আপনি বুঝতে পারছেন যে আমি কি বলছি? আশা করি আমাদের যারা শুনছেন তারাও বুঝতে পারবেন। আমি এটাতে কি বুঝতে, এটাও আমি তো দেখছি চোখের সামনে, আমার কবিতাগুলো তার প্রমাণ। কবিতার মধ্যে আমি সেই কথাগুলো লিখতে যাচ্ছি। বারবার ক্ষমতা শব্দটি আসে। আচ্ছা, যেখানে ক্ষমতা আসছে না সেখানেও আমি আপনাকে দেখাবো, সেটা 2022-ও দেখাবো। এটা তো 2014, 15, 16 দেখালাম, 17 দেখালাম, যেখানে 2022-ও দেখাবো, 23-ও দেখাবো। আমি 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 একটা আমি হ্যাঁ। বলি একটা বলছি, বলে কারণ আমার কাছে রাজনৈতিক মানুষরা অন্যদের সন্দেহ করেন বা অন্যদের ডিপেন্ড করতে পারেন না, অবিশ্বাস করেন, তার কারণ হচ্ছে লিডাররা, কারণ তাদের মনে হয় যে আরও একজন ক্ষমতার জন্য আছে। ওই যেটা আপনাকে বললাম, সেই বলবে এই লোকটি আসলে ক্ষমতা আলোকের দিকে যাচ্ছে, প্রদীপের আলো নেবে বলে, লাইমলাইট নেবে বলে যাচ্ছে, যে নিজে লাইট নেবার জন্যে কবিতা লেখে বা যে কোনো শিল্প করে লাইমলাইট নেবে বলে, সে আরেকজনকে ভাবে ওই জন্য আসছে। রাজনৈতিক নেতারাও তাই ভাবেন, কিন্তু ইলন মার্কস তো তা ভাবছেন না। উনি ভাবছেন নিজের ত্রুটি কোথায়। মানে আমি এখন যেখানে পৌঁছেছি সেখানে চারপাশে যারা আছে আমি জানি তারা আমাকে আমার ভালোটুকু শুধু বলবে, কোনখানে আমার ত্রুটি, কী করলে আমি আরও বেটার করব, যেখানটা আমি খারাপ জায়গাটা সেটা যদি আমি কেউ না জানি তাহলে তো এই জায়গাটা কারেক্ট করতে পারবো না, এটা আমাকে কেউ বলবে না। ওইটাই আমার প্রধান প্রতিবন্ধক, প্রধান বাধা। ওই বাধাটাই আমাকে, আমি সব শান্তি পাই না যে আমি কী করে জানবো যে আমার কোথায় ভুল হচ্ছে। মানুষ যত উপরে ওঠে, আমি সবসময় দেখেছি, ইলন মার্কসকে বোকা মনে করার তো কোনো কারণ নেই, পৃথিবীর ইতিহাস জানবেন নিশ্চয়ই, ততই তার সঙ্গে সে কোথায় ভুল করছে সেটা বলার চাইতে সে কত ভালো করছে এটা বলার লোক বেশি হয়ে যায়।
আমি এই বুঝতে জন্য পেরেছি। বিল গেটস ওর সঙ্গে কথা বলতে চেয়েছিল। আপনার রূপকটা আমার কাছে খুব পরিষ্কার। আমি শুনুন, যে কবিতা লেখার চেষ্টা করেছে সে ভাষণ দেবে কেন? গলা তুলে ভাষণ তো দেওয়ার করে তসলিমা ভাষণ দিলেন? তসলিমা একটা জিনিস পড়লেন, সেটা একটা ফিলোসফিক্যাল ট্রুথ পড়লেন, যেখানে ওর জীবন মিশে আছে, যেখানে ওর যে আত্মজীবনীগুলো, আমি একটা কবিতার মধ্যে লিখেছি লাভা জ্বলন্ত আত্মজীবনী, এ কথা লিখেছি আমি একটা কবিতার মধ্যে। কবিতাটা ভালো হয়নি, কিন্তু এবং আমার যারা এটা যারা শুনছেন, যারা এবং ক্রুদ্ধ হচ্ছেন, তারা আরও আনন্দ পাবেন শুনে যে এই কবিতাটা বেরোবার পর তসলিমা আমায় কিছুই বলেননি। লেখাটা নিশ্চয়ই ওর ভালো লাগেনি, লেখাটা ভালো হয়নি তাই ওর ভালো লাগেনি, তারা খুশি হন। আমি মানুষকে অসন্তুষ্ট করতে চাই না, কিন্তু যারা পরবর্তীকালে লিখতে আসছেন, যারা অত্যাচারিত হয়েছেন, তাদের জন্য আরও সেইখানকারই প্রতিভূকে এনে প্রদান করে দেওয়া, এইটা কিন্তু সরকারের প্রতি এক বৃদ্ধ অবসরপ্রাপ্ত কবি, যে সরকার কিছু চায় না তার। কারণ আমি ইয়েতে আমার পুস্তিকায় বলে দিয়েছি, আপনি দেখেছেন, যেটা এদের পক্ষে জানা সম্ভব নয়, যে আমি সরকারি একাডেমিগুলো থেকে যেন আমার পুরস্কারের জন্য আমার নাম বিবেচনা করা না হয়। জয়, আপনি ক্ষমতা সম্পর্কে, ক্ষমতাতন্ত্র সম্পর্কে আপনি একটু দূরে সরে এসে আপনার যে দার্শনিক প্রস্থান সেটির কথা বললেন, কিন্তু মানুষের অভিযোগের চুম্বক মমতাকে ঘিরে যারা ছিলেন তাদের অনেককে নিয়েই, যেমন মুখে মুখে ফেরে আপনার ওই ক্যা ক্যা ছি ছি স্লোগানটির কথা। কিন্তু আমি খুব স্পেসিফিকভাবে বলতে চাই যে যদি সেই স্লোগানটা এনআরসি এবং সিএ নিয়ে হয়, সিএ মানে এনআরসির বিরুদ্ধে হয়, তাহলে এনআরসির বিরুদ্ধে স্লোগান তুলে একজন সামাজিক মানুষ, একজন কবি কোনো ভুল করেননি। এটা আমি আমার মতামতটা এই কথাবার্তার মধ্যে বলে রাখলাম। কিন্তু আমার এই প্রশ্নটাও আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জীবনানন্দ দাশের সঙ্গে তুলনা করা, আবুল বাশার করেছিলেন, আপনি তার সঙ্গে নানা কমিটিতে ছিলেন, এই তুলনা আবুল বাশারের কতটা ক্ষতি করলো, এই তুলনা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ক্ষতি করলো, এবং সর্বোপরি কবি, সাহিত্যিক, বিদ্বজন, এই মহলটা সম্পর্কে মানুষকে কতটা বীতস্পৃহ করে তুললো, আপনার কি মনে হয়? গা বাঁচিয়ে কথা বলা যায় যে আবুল বাশার যে কমিটিতে ছিলেন, সে কমিটিতে আমি একদিনের জন্য উপস্থিত হইনি, অথবা একদিন উপস্থিত হয়েছিলাম প্রথম দিন। সেদিনকে তিনি কোনো কথা বলেননি, আমিও কোনো কথা বলিনি। এই কমিটিতে আমার বলার কিছু ছিল না। তিনি কিছু বলেছেন বলে আমার মনে পড়ছে না। তা আবুল বাশারকে দোষ দেওয়ার আগে আপনি কিসলভস্কির ক্যামেরা বাফ দেখেছেন? কিসলভস্কির ক্যামেরা বাফে এটা দেখা যায় যে, আমি সবসময় জাম্প করব, কিছু করার নেই। বলুন। আচ্ছা, কিসলভস্কি এতে দেখা যায় পলিশ, যে ক্যামেরা বাফ ছবি দেখা, এই শর্ট ফিল্ম অ্যাবাউট লাভ, এই শর্ট ফিল্ম অ্যাবাউট কিলিং, এই যে ছবিগুলো যিনি করেছেন, দেখা যায় একজন ক্যামেরাম্যান, সে ছবি তুলে পাগলের মতন ছবি তোলে আর কি। তার জীবন ভাঙতে থাকে। একেবারে শেষে তখন তার জীবন একদম পুরো ভেঙে গেছে, তখন সে আবার ছবি তোলা শুরু করে, যে জীবনের শেষ, মানে শেষে, জীবনের শেষে নয়, মানে ভাঙনের একটা শেষে। পর্যায়ে পৌঁছে ছবি তোলা, তখন সে ক্যামেরাটা ঘুরিয়ে ধরে নিজের দিকে, নিজের ছবি সে তুলতে আরম্ভ করে। ওইখানে ছবি শেষ হয়ে যায়, কারণ এবার থেকে ও নিজে, মানে এখানে মানে ক্রিস্টোফাসকে কি বললেন যে আসলে তুমি নিজের দিকে দেখো। এটা খুব সহজ কাজ এখন একজন সাহিত্যিক যিনি এটা বলেছেন তাকে দোষ দেওয়া। আমি কি গিয়ে একটা দুটো কথা বলতে পারতাম না? বলিনি। আত্মপক্ষ সমর্থন করতে আমি অপছন্দ করি, তবু বলছি, কারো সম্পর্কে নালিশ করতে, মানে যিনি ক্ষমতায় রয়েছেন তার কাছে গিয়ে, অধিকতর ক্ষমতায় রয়েছেন তার কাছে গিয়ে কারো বিষয়ে নালিশ করতে, আবুল বাশার সময় আমি নালিশ করতাম না। আবুল বাশার ওটা মত, ওটা উনি বলেছেন, কিন্তু ওই যে থ্রেট কালচারটা চলছে, এটা বিষয়ে সেটার কাছে গিয়ে নালিশ করতে আমি পেরে উঠিনি। যেমন আমার নিজের কোনো কবিতার বই তার হাতে তুলে দিতে আমি পেরে উঠিনি, কারণ আমার সবসময় মনে হয়েছে যে উনি নিজে লিখলে, আঁকলে,
গান লিখলে, গান সুর দিলে সবই উনি করতে পারেন, কিন্তু ওর মূল কাজটা তো হচ্ছে এই পুরো রাজ্যটা চালানো। সেখানে আমি যে আমার একটা কবিতার বই দিয়ে তার টাইমটা কেন নষ্ট করব? আমি আপনাকে ফোন করা, আপনি জানেন, আপনাকে ফোন করার একেবারে ভয়েস মেসেজ করি, অর্ক আপনি কি ব্যস্ত আছেন আমি জানি, আমি ফোন করছি না তাই জন্য করি এটা। এটা এমন নয় যে আপনি আমার সঙ্গে 2 ঘন্টা কথা বলছেন, কিন্তু আমি এইটুকু ক্ষুদ্র বিষয়ের জন্যে, মানে ব্যাপারটা তো ওর পুরো রাজ্যটা যিনি চালাচ্ছেন তার কাছে গিয়ে আরেকজন সহযাত্রী কবি তার সম্পর্কে একটা নালিশ করব, এটা না করলে বরং বসেই পড়ি আপনি বসে নিজেকে পড়ি। সরিয়ে নিয়েছেন। এটা আমি নিজেকে সরিয়ে নিয়েছি, এবং আমি ওয়েট করে থাকিনি কখন মারবো ওয়েট করে থাকিনি। একটা সময় দেখেছি এই বিপদটা হচ্ছে। এইবার আমি আপনাকে বলি, এটা কিন্তু আগেও এই বিপদ ছিল। যারা অত্যাচারিত হয়েছে, এবং কিছুদিন আগে কবিতা একাডেমির যখন সমস্ত কাজকর্ম নিষ্ক্রিয় হয়ে গেল এবং কবিতা একাডেমির প্রেসিডেন্ট দেশত্যাগ করে অন্য জায়গায় গেলেন, তাই তো তার একটা আন্তর্জাতিক একটা খ্যাতি তার আছে, তিনি সে চতুর্দিকে যাচ্ছেন, তাই তো তার তার লেখা সম্পর্কে কিন্তু আমি অত্যন্ত সপ্রশংস এবং গুণবাচক কথা লিখেছি। তার তার লেখার যে নতুনত্ব সেইটা মানুষের কাছে তুলে ধরবার চেষ্টা করেছি। তিনি আবার প্রশংসা করবেন বলে নয়। ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না, বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। কোনো মানুষের, এমনকি কবিরও, বিদ্বেষ বিষটাই হচ্ছে প্রধান চালিকা শক্তি। এবার বিদ্বেষ বিষ নিয়ে যে চালিকা শক্তি নিয়ে তার বিষয়ে কোনো কথা বলা মানে তো আমার এই অবশিষ্ট সামান্য আয়ু তার থেকে খানিকটা খরচ করা, তারপরে আমি যদি একটা বড় একটা মানে কোনো এর কাছে গিয়ে বলি এই ক্ষতিটা হচ্ছে, তিনি এত বড় রাজ্য চালাচ্ছেন, তার চোখে নিশ্চয়ই পড়বে এই আশা আমি করেছিলাম। রইল কিছু, আপনি বলছেন অভ্যন্তরীণ কিছু ব্যক্তিত্বের কথা, কিছু ব্যক্তি, হ্যাঁ। সেই ব্যক্তিত্বের সংকটগুলি আপনার চোখে পড়েছে, আপনি সেগুলিকে তুলে ধরেননি। আমরা যদি অকাদেমিগুলোর কথা বলি বিভিন্ন, যার কোনোটার সঙ্গে আপনিও যুক্ত ছিলেন, হ্যাঁ, যখন তার কার্যপ্রণালী সম্পর্কে আপনি হতাশ হননি? আমি বাংলা একাডেমির যে কার্যপ্রণালী, বাংলা একাডেমির সঙ্গে যুক্ত ছিলাম, একবারে মহাশ্রেয়া দেবী ছিলেন তার প্রধান, তখন আমি ছিলাম। তারপরে সৌলি মিত্র ছিলেন তার প্রধান, তখন আমি ছিলাম। আমি সক্রিয়ভাবেই কাজ করেছি। যেমন ধরুন স্বদেশ সেন, স্বদেশ সেন বলে যে কবি আছেন, তখন তার ডায়ালিসিস চলছে, তিনি এখানে আসতে পারেননি, কিন্তু বাংলা একাডেমি থেকে যে তাকে পুরস্কার দেওয়া হয়েছে সেই তার ভিডিও দেখানো হয়েছে। যেমন মৃদুল দাশগুপ্ত, তাকে রবীন্দ্র পুরস্কার দেওয়া হয়েছে। যেমন আমি আপনাকে বলবো কমল চক্রবর্তী, তিনি মানে অসম্ভব ভালো উপন্যাস লিখেছেন, তাকে বঙ্কিম পুরস্কার দেওয়া হয়েছে। প্রসূন বন্দ্যোপাধ্যায়কে একটা পুরস্কার দেওয়া হয়েছে। এরা সকলে কিন্তু, মানে আমি বলতে চাইছি, আমাকে কেউ দেখতে পারতেন না। আপনি বলছেন আমি আপনার আমি উল্টো দিকের মনে রাখিনি, লোককে মনে রাখিনি, পুরস্কৃত। কারণ আমার ব্যক্তিগত জীবনে আমি যা নিয়ে থাকি, যেমন এরা ক্লাসিক্যাল মিউজিক কিংবা ধরুন স্পেস কিংবা ধরুন এরা, আমি যা ভাবি ওদের ভাবনার সঙ্গে মেলে না, তবে দূরে থাকে ভালো। কিন্তু কিন্তু পুরস্কৃত করাই কি একটি অকাদেমির কাজ? আমার বিপরীত মতের মানুষকে পুরস্কৃত করা বা আমার পক্ষের মতের মানুষকে পুরস্কৃত করা, যোগ্য মানুষকে পুরস্কৃত করার কাজ, এটাই কি শুধু অকাদেমির কাজ? না, বাকি যে কাজগুলো, সেই কাজগুলো কখনো কখনো হয়েছে। এবং সেই আপনি যদি সেই সময় একাডেমি পত্রিকাটা দেখেন, তাহলে একটা সময় ব্রাত্য বসু যখন এলেন একাডেমির প্রধান হয়ে, এবং তিনি যে বোর্ড গঠন করলেন, সেখানে এতই যোগ্য ব্যক্তিরা ছিলেন, আমি মনে করি সাহিত্যিক, আমাদের সাহিত্যিক ছিলেন, প্রকাশক ছিলেন, ঔপন্যাসিক ছিলেন, গল্পকার ছিলেন, কবি ছিলেন। ব্রাত্য বসু নিজে একজন নাটককার, তিনি প্রাবন্ধিক, তিনি পূর্ণ লেখক তিনি ছিলেন। আমার মনে হয়েছিল এখানে আর আমার সময় দেওয়ার দরকার নেই, কারণ তখন আমার 2টো কোভিড হয়ে গেছে। আপনি শারীরিকভাবে, আমি নিজে দেখেছি, না, আমার মনে হলো এখানে আর আমার সময় দেওয়ার দরকার নেই, আমার ছাড়াও অন্যরা আছেন, তার যোগ্য ব্যক্তি, তারা চালাতে পারবেন। ফলে আমি তখন যাওয়া বন্ধ করে দিলাম। জয়, আপনি ব্যক্তির কথা বললেন, প্রতিষ্ঠানের কথা বললেন,
প্রকারান্তরে থ্রেড কালচারের কথাই বারবার বারবার ঘুরতে লাগলো। কিন্তু এ প্রসঙ্গ তো এড়িয়ে যাওয়া যায় না যে ঘটনা, নানা ঘটনা প্রবাহ, সেটা কামদুনি হোক, সেটা অন্য নানা ঘটনা প্রসঙ্গ, এমনকি সাম্প্রতিকতম অভয়া, এই প্রশ্নটা মানুষের মনে বারবার দেখা দিয়েছে যে কবি এক সময় সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্যের রেজিমকে, তার শাসনতন্ত্রকে প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়েছিলেন, সে কবি এই সময়ের নানা ঘটনা প্রবাহে কেন নিশ্চুপ? আপনাকে এই প্রশ্ন করা হলে আপনি কি উত্তর দেবেন? বলবো এই যে আমি তো এমন কিছু লিখিনি, তাই আমার বই পড়বার মানুষের সময় হয়নি বা প্রয়োজন হয়নি। আর বই পড়তে তো খানিকটা সময় লাগে, মানুষের সময় কোথায়। কিন্তু ফেসবুকে গালাগালি দেওয়া, এমনকি আমারই কথা যে 15 বছর তো আমি তত্ত্বমাকে ফেরত আনার চেষ্টা করিনি, কোনো কোনো সরব হয়নি, কখনো কোনো কথা বলিনি, সেটাকে নিজেদের কথা করে আমার দিকে ছুঁড়ে দেওয়ায় আমি একদিক দিয়ে আনন্দিত, কারণ আমারই কথাটা তো জয়যুক্ত হলো। আমি অনেক গান আপনি দেখবেন, মানে বাউলরা বা ভিক্ষুকরা গান করেন, যে গান কে লিখেছেন, কে সুর দিয়েছেন আমরা জানি না, কিন্তু সেই কথাগুলো বলছে, সে কথাগুলোর সত্যতা আছে। তা আমার কথার যে সত্যতা আছে, তা আমি যে 15 বছর তসলিমাকে ফেরত আনার জন্য কোনো কথা বলিনি, সে কথা আজ সবার কথা হয়ে উঠেছে। তাতে তো আমার ব্যক্তি হিসেবে আনন্দ পাওয়ারই কথা। আমি জীবনটাকে এভাবে দেখি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে বলি, ধরুন একটি মেয়ে, তাকে একটা পুরস্কার দেওয়া হয়েছে, সে পুরস্কার বাংলা একাডেমি থেকে দেওয়া হয়নি, এটা প্রাইভেট একাডেমি থেকে দেওয়া হয়েছে, এবং একজন নারীবাদী প্রয়াত কবির নামের পুরস্কার। সেই পুরস্কার নিয়ে মেয়েটি যখন বেরিয়ে এসেছে, তখন সে মেয়েটিকে জিজ্ঞাসা করা হয়েছে যে, মানে ওই মাইক জিজ্ঞেস করেছে, টেলিভিশনে বুম জিজ্ঞেস করেছে যে আপনার কার কবিতা ভালো লাগে? মেয়েটি বলেছে শঙ্খ ঘোষের কবিতা ভালো লাগে আর জয় গোস্বামীর কবিতা ভালো লাগে। তারপর থেকে মেয়েটি ক্রমান্বয়ে হুমকির শিকার হয়েছে। হুমকির শিকার হতে হতে তার এমন অবস্থা, সেও কিন্তু খুব অত্যন্ত পড়াশুনো জানা, মানে বিদ্যাবত্তার একজন নারী। তাকে বলা হয়েছে যে জয়ে কতদিন জয় ওকে কোলে আঁকড়ে রাখে আমি দেখি, এইভাবে কথা বলা হয়েছে। কিন্তু জয়, এটা তো আচ্ছা, ব্যক্তি, এবং again, এটা এটা তো আমি বলছি ব্যক্তি। ব্যক্তিগত। মেয়েটি এখন লেখা একদম বন্ধ করে দিয়েছে। সে কখনো কাজাকিস্তানে যায়, কখনো দিল্লিতে যায়, কখনো জার্মানিতে যায়, গিয়ে সে তার গবেষণা কাজ করে, সে তার মতো আনন্দে আছে, কিন্তু লেখে না। লেখে, প্রকাশ করে না। তো এই যে একজনকে সরিয়ে দেওয়া হলো শুধু আমার নাম কবি কবি হিসেবে, তার আমার কবিতা ভালো লাগে এই অপরাধটার জন্য, সেই অপরাধের যারা করেছে এবং এই অপরাধ যারা পরিচালনা করেছে, তাদের প্রধান পরিচালক, সহপ্রধান পরিচালককে ওই স্টেজে আমি দেখতে পাচ্ছি। আমার সরকারকে সতর্ক করা উচিত না? সরকার সতর্ক হলেন না, বলে ওই লোকটা আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, আমি তো বলেছি আমি ওদের ভোট দিইনি, দাও ওকে ফেলে দিন, ফেলে, আমি কিছু চাই না, কিন্তু জয় এটা ব্যক্তি। বলা, এটা আমার বলা দরকার। আমি বুঝতে পেরেছি জয়, আচ্ছা, কিন্তু ব্যক্তি এলো, আরেকটা কথা প্রতিষ্ঠান এলো, হচ্ছে, ঘটনা। এখন কথা হচ্ছে এই মেয়েটি ছাড়া আরও কয়েকজন ছেলে মেয়ে, তারা কিন্তু আক্রান্ত হয়েছে, এবং সেই আক্রান্ত হওয়ার পর মন জুগিয়ে চলার কারণে তারা এখনো আমাকে গালাগালি দিয়ে চলে ফেসবুকে। তাদের দোষ নেই, তারা ভয় পেয়ে দেয়, তাদের অস্তিত্ব রক্ষা করতে হবে। আরেকটা কারণ হচ্ছে, আমি দান তলার কথা বলি। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, তখন কিন্তু অত্যন্ত সাহিত্য অনুরাগী এবং নিজে লিখতেন। একটা জিনিস লক্ষ্য করেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য, মানব মুখোপাধ্যায়, এদের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেছেন যে এরা তো লিখতেন নিয়মিত, নাটক লিখেছেন, অনুবাদ করেছেন, মানব মুখোপাধ্যায় উপন্যাস লিখেছেন একাধিক, কিন্তু এরা নন্দন গণশক্তির বাইরে কোথাও লেখেননি। এরা
এদের সঙ্গে সমস্ত কাগজের খুব মানে বড় দৈনিক পত্রিকাগুলোর খুব ভালো সম্পর্ক, এবং আমি তখন সেসব একটি দৈনিক পত্রিকায় ছিলাম। কখনো নিজের লেখা সেখানে প্রকাশ করব, এটা কখনো দেখা যায়নি। সেগুলো এক কথা। আরেকটি কথা বলি, আমি বুদ্ধদেব ভট্টাচার্য, সুভাষ চক্রবর্তী, বিমান বসু এখনও বেঁচে আছেন। বিমান বসু সম্বন্ধে আমি দুবার ক্রুদ্ধ বিমান, যুদ্ধ বিমান লিখেছি, একবার দেশ পত্রিকায়, একবার আনন্দবাজার পত্রিকায় লিখেছি। সুভাষ চক্রবর্তী এদের নাম করে করে লিখেছি। আজ স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন তার মেয়ে অসামান্য কবিতা লেখে। তা এখন তার কবিতা অনেকদিন পড়িনি। এখন এইটা যে বললাম ওটা হয়তো মনে করলো যে হয় প্রেম করতে চাই, নয়তো হয়তো ইয়ে করতে চাই, কী বলে, তাদের সন্তুষ্ট করতে চাই। অত অভাব পড়েনি আমার, সত্যি কথা বলতে কি। তা লিখেছি এবং 8 বছর ধরে টানা লিখে গেছি। প্রথমে আনন্দবাজার, দেশ, পরে প্রতিদিন পত্রিকায়, রোববার পত্রিকায়। অর্ক, আমাকে তো বসে পড়তে হয়নি, আমাকে বসে পড়তে অবসর নিতে হয়েছে। অর্ক, আমাকে তো অবসর নিতে হয়নি। এখন আমি অবসর নিলাম কেন? যখন স্বয়ং মুখ্যমন্ত্রী আমাকে আমার চিকিৎসার ভার নিয়েছেন অন্তত 4 বার, আমার জীবিকা যা চলছিল, এখন আমার কোনো উপার্জন নেই এই মুহূর্তে, যেহেতু তার জন্য চলছিল না, ওই যে যেটা বলা হচ্ছে 2 লক্ষ টাকা পাই তা নয়, আমি দুটো জায়গা থেকে 77,000 টাকা পেতাম। কিন্তু ওই পত্রিকাগুলো, ওই যে দুটো কাগজে আমি কাজ করতাম, পত্রিকা আর একটা হচ্ছে পুরস্ত্রী, একটা হচ্ছে আপনার, আমি পরিষ্কার বলে দিচ্ছি, আমার কিছু লুকোনোর নেই, আরেকটা হচ্ছে আদিবাসী এবং লোক সংস্কৃতি পত্রিকা। সেই পত্রিকা থেকে আমি এক জায়গা থেকে 53,000, এক থেকে 24,000 টাকা পেতাম। পারিশ্রমিক পেতেন, এবং আপনার যে বয়স এবং আপনার যে অর্জন, তাতে যে কোনো ভদ্রস্থ দেশে ওটা আপনি অবসরকালীন ভাতা পেতেন। সেগুলো যে বন্ধ হয়ে গেছে, সেটা মানে সেটা একটা আমি আশ্চর্য নই। আর অনটনের সঙ্গে আমি 6 বছর থেকেই আছি, অনটন আমার চেনা। কথা হচ্ছে, আমি যখন দেখলাম যে ওইটুকুটুকু ছেলে মেয়ে তারা অত ভয় পাচ্ছে এবং তারা নিপীড়িত হচ্ছে, তাদের মারা হচ্ছে, মানে ধরে মারা হচ্ছে আর কি। যারা মারছে অথবা অন্য নারীর, অন্যের স্ত্রীর কে ইচ্ছের বিরুদ্ধে, কোনো অধ্যাপকের সঙ্গে কোনো কোনো ছাত্রীর সম্পর্ক হতে পারে, এটা আশ্চর্য কিছু নয়, এটা বারবারই হয়েছে। তারপরে ওই নারীটির মনে তীব্র অভিমান হতে পারে, সে সেটা প্রকাশ করে দিতে পারে, এসব নিয়ে নানা কাণ্ড হতে পারে। কিন্তু সেটা যে একজন অফিসিয়াল পোস্টে আছেন, তিনি একটা বড় চাকরিতে মানে জায়গায়, সাহিত্য একাডেমির মতো জায়গায় আছেন, সেখানে তার লেখার বাইরে গিয়ে তার কার সম্পর্ক ছিল সেইটা গুরুত্বপূর্ণ হবে। আমাকে ফোন করা হয়েছিল, বললাম আজকে আপনারা কি তার লেখা নিয়ে কিছু বলছেন, কোন বই নিয়ে বলছেন বল। আমি বললাম, তারা বললে না বই নয়, মানে তার ক্ষেত্রে যেটা ঘটেছে এখন ইউনিভার্সিটিতে, তাকে যে ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করা হয়েছে। আমি বললাম তা আমি জানি না, সত্যি আমি জানতাম না। আর যদি হয়েও থাকে, দুজন মানুষের, নারী পুরুষের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপার। আর আপনারা যদি ইতিহাস পড়ে থাকেন বা সাহিত্য পড়ে থাকেন, জানবেন যে ছাত্রীর সঙ্গে অধ্যাপকের সম্পর্ক হওয়াটাও কিছু আশ্চর্য নয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক হওয়া তো আশ্চর্য নয়। তার কোনো লেখা বা বই নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে বলুন, আমি সেটা পড়ে মতামত জানাবো। না, আমরা তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিচ্ছি, আপনারা নেবেন, আপনাদের একটা মিটিংও আমি যাই, আপনাদের ইচ্ছে হলে আপনারা নেবেন, আমায় জিজ্ঞেস করছেন কেন? তবে সাহিত্য বহির্ভূত কোনো বিষয়ে আমি কথা বলবো না। একজন মদ্যপান করে অন্য একজনের স্ত্রীর, এক তরুণ কবির স্ত্রীর শারীরিক লাঞ্ছনা বা মলেস্টেশন ঘটানোর পর যখন তারা গিয়ে মফস্বলের এক থানায় এজাহার দিতে গেলেন, তখন এজাহারটা ঠিকভাবে নেওয়া হলো না এবং বলল, আরে ছেড়ে দিন না ব্যাপারটা। এবং তিনি এখনও সাহিত্য একাডেমির যে বোর্ড, মানে অ্যাডভাইসারি বোর্ড, তার হয়ে আছেন, তার অন্যতম সদস্য হয়ে আছেন। তাহলে এই সাহিত্য একাডেমির যে বোর্ড, তা কি তৃণমূলের তৈরি বোর্ড? এটা তো কেন্দ্রীয় সরকারের তৈরি বোর্ড।
থ্রেড কালচার যারা করছেন, যারা আছেন তার মধ্যে, তারা তো দুটো মানে তারা ঘটনাচক্রে, আমি বলেছি বাংলা সাহিত্যে থ্রেড কালচার বা বাংলা সাহিত্যে এবং এই মেয়েটি সম্পর্কেও কেন আমি এই কথাটা বলছি, আমি ভালো চিনি না, এর স্বামীকে আমি সামান্য চিনি, দুই তরুণ তরুণী। আরেকজন প্রতিষ্ঠিত কবি, তিনি মদ্যপান করার পরে তার লাঞ্ছনা ঘটান, তাতে মেয়েটি খুব কষ্ট পায় এবং তার স্বামীও খুব কষ্ট পান, কারণ তারা ওকে শ্রদ্ধা করেন। এবার যখন তাদের মফস্বলের মানুষ বলতে যান, তখন পুলিশ সেটাকে গ্রহেশনকে চেপে দেওয়া হয়। এই যে তদন্তটা হচ্ছিল, যে টাকা নিয়ে আবৃত্তিকাররা আবৃত্তি করার সুযোগ পান কিনা, কিংবা এই যে তারা একটা তদন্ত চেয়েছিলেন কিছু মানুষ, সে তদন্তটা হলো না। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী এই বিচারের পরিচয় দিলেন, তিনি সেই একাডেমির যাবতীয় সক্রিয়তা বন্ধ বন্ধ করে দিলেন। তিনি জানতে শুরু করেছেন অনেক দেরিতে, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, আর ফেরানো গেল না। ওই ইলন মাস্ক যে কথা বলেছিল, আমি সবসময় ভাবি যে আমি ঠিক ঠিক জিনিসটা আমার আমার ভুলটা কোথায় হচ্ছে, আমি ঠিক ঠিক লোকের কাছে জানতে পারছি তো, আমাদের সবাই ভালো কথা বলবে, এইতে বিশ্বাস করে নেওয়াটা যেমন একজন কবির পক্ষেও ভয়ঙ্কর, তেমনি একজন শাসকের পক্ষেও। একজন শাসক শুধু নয়, আমি বলছি যে দেশটা গড়তে চায় তার পক্ষেও ভয়ঙ্কর। অহং, আত্মমত, যে কথা আমি আগের বার বলেছিলাম, ভয়ঙ্কর। তাই আমি আমার এই কথা কোনো পক্ষ মানবে না, আমাকে বিশ্বাস করে, বাচ্চারাই বিশ্বাস করে না, 2 লাখ টাকা মাসে মাসে পায় তো তাই বার বিশ্বাস করো। কিন্তু যখন রামপুরহাটে ধানতলাতে যে ঘটনা ঘটেছিল, আমি বুদ্ধদেবের বিরুদ্ধে লিখেছিলাম, কি হলো, শ্যামলী গুপ্ত তখন ছিলেন, তার সঙ্গে যে কয়েকজন নারী যারা সেই দলের মধ্যে, মানে সেই বামফ্রন্ট সরকারের, তারা শিক্ষিত নারী, তারা গেলেন কিন্তু সেই ধানতলায় গিয়ে তারা সেই নারীদের দিয়ে এটা লিখিয়ে নিয়ে এলেন যে আমাদের উপর কোনো অত্যাচার হয়নি। আপনার গ্যালিলিওর কথা মনে পড়ছে না? পৃথিবীকে কেন্দ্র করেই সূর্য আসলে ঘুরছে, আমি ভুল বলেছিলাম। এই এরাও বলবে, জয় গোস্বামী যা যে কথাগুলো বললো, আমাদের উপর এগুলো ঘটেনি। রাইক্ষসের কান হয় না, রাইক্ষসের কান নাই, এগুলো জয় গোস্বামী অন্যের শত্রু তাই জন্য বলছে, এটা চেষ্টা করা, বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমি একজনের শত্রু। তার সময় আমি তার সম্পর্কে 2বার লিখেছি, এবং সেই কবি সম্পর্কে, এবং কেউ বলতে পারবে না যে আমি তার সম্পর্কে একটি অশ্রদ্ধার কথা বলেছি। কিন্তু আজকে যখন দেখছি জেনারেশন আফটার জেনারেশন, আরেকটা জেনারেশন, আপনি মতিনন্দীর সাদা খাম পড়েছেন? নিশ্চয়ই। সাদা খাম, সেই যে একজন ব্ল্যাকমেল করতে 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 সে মারা গেল, তখন তার ছেলে এসে বলে আমার বাবা এই খামটা নিয়ে যেতেন প্রত্যেক মাসে, তখন লোকটি ঘুরে দাঁড়ালো এবং ঘুরে দাঁড়িয়ে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার কাছে বলল, আমি এতদিন নাম বাড়িয়ে চাকরি করেছি, আমি আপনার কাছে সেইটা বলছি, বুঝতে পেরেছেন? আর আমি ধানতলার সময় কবিতা লিখেছিলাম, যখন হাঁসখালিতে 2022-এ একটি মেয়ে মারা গেল, 14 বছরের মেয়ে, আমি একেবারে থেকে খবরের কাগজ থেকে তুলে দিয়েছি, বলছি প্রবল রক্তক্ষরণে 14 বছরের মেয়েটি মারা গিয়েছিল মঙ্গলবার ভোরে। আর নদিয়া জেলা পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ দায়ের হলো 5 দিন পর। আনন্দবাজার পত্রিকা, পৃষ্ঠা 1, 11 এপ্রিল 2022। কবিতাটা বলি, কিশোরী মেয়েকে দাহ করে ফিরে এসে বাবা জল ঢালছেন তুলসী তলায়। 14 বছরের কন্যা ধর্ষণের পর রক্তক্ষরণ না থামায় সোজা চলে গিয়েছে শ্মশানে। চুপ মেরে আছে পুরো গ্রাম। এই গ্রামের মধ্যে আমি আছি কিন্তু। এবার যে কবিতা পড়ে না, যারা শুধু ফেসবুক পড়েন, ফেসবুকে বেশি, আর এখন কবিরাও ফেসবুকে প্রচুর সময় দেন, এবং তারা মনে করেন ফেসবুকে বেশি সময় দেওয়া উচিত, তারা কী করে বুঝবেন যে এই পুরো গ্রামের মধ্যে কোথাও এই লোকটা, যেটাকে এলিয়েট বলেছেন জনসত্তা, লেট আস গো দ্যান ইউ অ্যান্ড আই, এই যে এই কবিতাটা যে শুরু হয়েছে, প্রূপক জনসত্তা, চুপ মেরে আছে পুরো গ্রাম, কারো ঘর থেকে ওই কিশোরীর নাম কিছুতেই যেন না পৌঁছয় পঞ্চায়েত প্রধানের কানে।
বাবা জল ঢালছেন তুলসী তলায়, পেতল ঘটির ছবি, জল ঢালা হাত, উঠোনের শুকনো মাটি, শুধু এটুকুই ছেপেছে সংবাদপত্র। চোখ শুকনো ছিল কিনা সে ছবি ছাপেনি। আজ তুলসী বুঝি মৃতা মেয়ে, তুলসী চারার কত দাম। বাবা জল ঢালছেন, বাবা, আমি যদি সেই বাবা হতাম। একটা কবিতা, আরেকটা কবিতা পড়ি। এই মেয়েটির তো ডেথ সার্টিফিকেট ছাড়া সব কি হয়েছে। এই কবিতার নাম রক্ত। 10 দিন হলো মেয়েটি মারা গিয়েছে। অন্ত্যেষ্টির রীতি মেনে বৃহস্পতিবার তার ঘাট কাজ হওয়ার কথা। গ্রামের একমাত্র পুরোহিত এলেন না সেদিন। আনন্দবাজার পত্রিকা, পৃষ্ঠা 1-5, 15 এপ্রিল 2022। এমনকি অশীতিপর পুরোহিতও ওই মেয়েটির ঘাট কাজ করতে রাজি নন। বাবা মাকে বললেন, আমি কেন বিতর্কে জড়াবো, আমার পরিবারের নিরাপত্তা কে দেবে। তারপর শ্মশানে যে কয়েকজন উপস্থিত ছিল তারা ও বাড়ির সঙ্গে সম্পর্ক রাখছে না আর কেউ। ভয় 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 ভয়। অথচ সে কিশোরী এখন সব রকম ভয় ভুলে গেছে। তার প্রেত জল পায়নি, তাই এখন সে ঘুরে বেড়ায় তেপান্তর মাঠ থেকে মাঠে। কেউ তাকে দেখতে পায় না। শহরের এক বৃদ্ধ কবি বিদ্যুৎ ঝলকে শুধু কি দেখেছে শোনো তোমরা শোনো। ঘোর রাত্রে যেখানে যেখানে সে মেয়েটি যাচ্ছে তার প্রত্যেকটি রাস্তায় টপ 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 রক্ত কিন্তু ঝরছেই এখনো। ওই রক্ত বন্ধ করবার উপায় নেই, উপায় নেই। কবির তো উপায় নেই কোনো। এরপরে আমি তো অবসর নিইনি, তাই আর জি করে মেয়েটি সম্বন্ধে নীরব হয়ে যাই। সেইটাই মানুষ মনে রাখলো। তাও আমি কারোর চাপে ওই 27টা কবিতা যা লিখেছিলাম আমি ছাপাবো না। আমার ইচ্ছা হয়েছে তাই তসলিমাকে নিয়ে কবিতা ছাপিয়েছি, আবার চুপ করে যাবো। এই যে কবিতাটা, এটা কি আর জি করে মেয়েটির সঙ্গে সংযুক্ত হয় না? কবিতা কি ওই একটা করে ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে একটা করে কবিতা লিখলে সেই কাজ? মানুষের সেই কাজ সেটাই তো আমার নয়। সেটাই অভ্যেস হয়ে গেছে মানুষের। আচ্ছা, মানুষের অভ্যেসের দিকে তো আমার তার কাজ আর আমার কাজ তো এক নয়। আমার কাজ তো রেওয়াজ। আর একটা কথা হচ্ছে, আরেকটা কবিতা বলি, দুটো কবিতা বলি। এটা হচ্ছে বগটুইয়ে যখন আগুন লাগলো, টানা কবিতা লিখে গিয়েছিলাম সারা রাত ধরে। 17টা কবিতা থেকে 8টা কবিতা নিই। সন্ধ্যা 7:30। পারিবারিক বিবাদের জের নাকি রাজনৈতিক ঘটনা আমাদের ঠিক জানা নেই। 7 বছরের বাচ্চা আগুনের মধ্যে ব্যর্থ ছোটাছুটি করে শেষ রাতে হাসপাতালে চলে গেছে লাশ হয়ে। লাশ। জানি শুধু এই, কিছু যে জানি না, এই জানি নাটা যেমন আমি জানি না, তেমনি সর্বোচ্চ পদে যিনি আছেন তাদের কাছেও পৌঁছয় না। মাঝখানের মানুষরা সেগুলো, কারণ একজন এখানেও 2জন পঞ্চায়েত প্রধানের মধ্যে গোলমাল, আর হাঁসখালিতেও তাই। আরেকটা কবিতা পড়ি, ছেড়ে দেবো। রাত্রি 9:30। ওই নাবালিকা, ওই মহিলারা, একবার ভাবো, কোনো হত্যা পরিকল্পনায় ওরা যুক্ত কখনো ছিল না। অথচ কি পরিণতি হয়েছে ওদের। জ্বলতে থাকা বাড়ির আগুন ভেদ করে বাইরে এসে আছড়ে পড়েছিল ওদের মরণপণ সাহায্য প্রার্থনা। আজও তা বাতাসে ভাসছে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না? জয়, আসলে আমার উচিত ঠিক আগের পডকাস্টটি যারা দেখেছেন তাদের মনে থাকবে কারো কারো যে আপনার একটা বলায় মুগ্ধ হয়ে আমি আর এগোতে চাইনি, থামিয়ে দিয়েছিলাম। কিন্তু মানে আমার সেভাবেই হয়তো এখানে থেমে যাওয়া উচিত, কিন্তু কিছুতেই একটি প্রশ্ন ছাড়া এই পডকাস্টটি সম্পূর্ণ হবে না।
আপনি তো ক্রিকেট ভক্ত, আমরা দেখেছি জাভেদ মিয়াঁদাদ অবসর ভেঙে ফিরে আসছেন, হিথ স্ট্রিক বলে আমাদের প্রিয় একজন প্লেয়ার ছিল, অবসর ভেঙে ফিরে আসছেন, শহীদ আফ্রিদি অবসর ভেঙে ফিরে আসছেন। প্রশ্নটা এরকম থাক যে আপনার অবসর সম্পর্কে কি ধারণা, কেন অবসর, আপনি বিস্তৃত ব্যাখ্যা করে বলেছিলেন। এই মুহূর্তে অবসর সংকল্পটা কোথায় দাঁড়িয়ে আছে, এক। দুই, লেখা সম্পর্কে যে আপনি বললেন অবসরের যে পুস্তিকাটি তৈরি হলো বা তারপরে নানা জায়গায় বললেন যে আমি লেখা শিখতে চাই, আপনার লেখা সম্পর্কে তারপরে বেশ কিছুদিন পেরিয়ে গেছে, অনেকটা সময় পেরিয়ে গেছে, এই মুহূর্তে আপনার লেখালেখি সম্পর্কে আপনার কি ধারণা? আমি এই উত্তরটা দিয়ে শেষ করব, আমার কোনো ফিরতি প্রশ্ন নেই। আপনি আমার ধন্যবাদ এবং নমস্কার জানবেন, আপনার মতামত। আপনার কাছে যে আমি এই উত্তরটা দিতে পারছি, এটা কোনো প্রকাশ্য মাধ্যমে দেওয়া উচিত কিনা আমি জানি না, কিন্তু আমি ভদ্র মানুষ থাকতে 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 আমার নিজের সম্বন্ধে অত্যন্ত ঘেন্না হয়ে গেছে। আমি সেই আদিম সময়ের কথা ভাবি, যেখানে কোনো মানুষের ভদ্রতার কত সময় সভ্যতা তৈরি হয়েছে, সভ্যতা তৈরি হয়েছে বলেই অনেক কিছু তৈরি হয়েছে। আমি চাই আমার কবিতা, আমি এমন কবিতা লিখতে চাই যা প্রকাশযোগ্যতা থাকবে না তার। কেউ ইচ্ছে করলে আপনি আমার একটা কবিতা দিন বললে আমি হয়তো কবিতাটাকে দিলাম, কিন্তু সে ছাপতেই পারবে না। কবিতা হবে এমন বিষয়ের উপর লেখা, এমন ভাষায় লেখা, না অপভাষা নয়, অপভাষার অপূর্ব ব্যবহার করেছেন নবরুণ ভট্টাচার্য এবং প্রচন্ড বৈদ্যুতিক ছুতায় মলয় রায়চৌধুরী। মলয় রায়চৌধুরী। আমি তিনটে ফায়ারের কথা আপনাকে বলছি। নজরুল ইসলামের বিদ্রোহী একটা ফায়ার, ফায়ার নবরুণ ভট্টাচার্যের এই মৃত্যু উপত্যকা আমার দেশ না একটা ফায়ার, দীর্ঘ কবিতা। আরেকটা দীর্ঘ কবিতা যেটা তো মানুষ মনে রাখে না, 65-এ বা 64-এ লেখা, মলয় রায়চৌধুরীর প্রচন্ড বৈদ্যুতিক ছুতার, কিন্তু ফায়ার। এখানে আমি একটা কথা বলবো, আমার পরবর্তী শক্তির ভেতরে সেই ফায়ার ছিল, ফায়ার। আমার পরবর্তী সময় মানে শক্তির পর যদি আমি ফায়ার কারোর মধ্যে দেখে থাকি, সে ফায়ার হচ্ছেন মন্দাক্রান্তা সেন কবিতার মধ্যে। তারপরে আমি আর কোথাও ফায়ার দেখিনি। শক্তির পরে মন্দাক্রান্তা সেন, আর কোথাও ফায়ার জিনিসটা নেই। যেটা আছে অপূর্ব কম্পিটেন্স, কম্পিটেন্স মোর দেন নেসেসিটি, যেটা কৌশলী চক্রবর্তীর গানে আছে, বিউটিফুল কম্পিটেন্স, বাট মোর দেন নেসেসিটি, মোর দেন দ্য মিউজিক ইটসেলফ। কখনো ভীমসেন যোশীর কাছে আপনি পাবেন না, আমির খান সাহেবের কাছে পাবেন না, গোলাম আলী খান সাহেবের কাছে পাবেন না। She is so competent, so brilliantly crafted her art, কিন্তু a bit more than necessary। আমি চেষ্টা করেছি যে মোর দেন নেসেসিটির বাইরে আমি যেতে পারবো না, কারণ আমি তো কারিগর, আমি তো কবি হতে পারিনি। আমি ভাবি সেই আদিম মানুষটির কথা যারা পোশাক পরতে শেখেনি, জঙ্গলের মধ্যে বেরিয়ে এলো, বাইরে আকাশে সূর্য ঝলমল, তখন ওই দড়ি দিয়ে পোশাক তৈরি করতে শেখেনি। একজন কবির কথা বলি, আনন্দবাজারের 100 বছর পূর্ণ হচ্ছে, সেখানে এটা ক্রোড়পত্রে সেই কবি লিখছেন, খুবই বিখ্যাত কবি তিনি, লিখছেন রবীন্দ্রনাথ খুব খারাপ গদ্য কবিতা লিখেছেন, একদম ছাপা আছে। আমার কথা হচ্ছে, আপনি সব্যসাচী মুখোপাধ্যায়ের নাম শুনেছেন? আচ্ছা, এই কি বিবি রাসালের নাম শুনেছেন? যারা ফ্যাশন ডিজাইনের খুব বড় বড় মানুষ আর কি, সারা পৃথিবীতে এরকম মানুষ আছেন। ইরানের একজন মহিলা আছেন। প্রথম যে মানুষটি লতার সঙ্গে লতা জড়িয়ে কয়েকটা পাতা তার সঙ্গে লাগিয়ে কোমরে বাঁধতে শিখেছিল, তখনও মেয়েদের ঊর্ধ্বাঙ্গ আবৃত করার শিক্ষা তারা পায়নি, কোমরে বাঁধতে শিখেছিল। আজকে যদি সব্যসাচী মুখোপাধ্যায় বলেন, উনি বলবেন না, যদি বলেন ফ্যাশন ডিজাইন কিছুই জানতো না, কেমন হয়? সেই তো পূর্বপুরুষ, সেই নাম না যারা আদিম লোকটি, যার মনে হলো কোমরটা ঢাকা দরকার লতা পাতা দিয়ে।
তার ঠিক আগে, তখনও তারা কোমল লতা পাতা দিয়ে ঢাকে না, একটি জঙ্গল থেকে একটি যুবক বেরিয়ে এলো। সে দেখলো আরেকটি নারী, সে স্নান করে ওই নদীর জলে স্নান করে আস্তে আস্তে বালিতে উঠে আসছে। তখন তারা ভাষা দিয়ে কমিউনিকেট করতে পারে না, আওয়াজ দিয়ে কমিউনিকেট করে। আপনি জানেন একটা সময় পরে মানুষের, যখন আমরা খুব অসামান্য গান শুনি, তখন আমাদের বুক দিয়ে আওয়াজ বেরিয়ে যায়, তাই না? ধ্বনি ধ্বনি বেরিয়ে যায়। ওহ, আমরা বলে উঠি না, গোদারের ছবির নাম গুড বাই টু ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ বলুন, এটা বলুন, এটা আমার শেখা হলো, গুড বাই। সেই ছবিতে দেখায় যে ভাষার মৃত্যু হয়েছে। হ্যাঁ, ভাষার মৃত্যু হয়েছে, একটা ভাষাহীন পৃথিবীর কথা বলা হয়, যেখানে ধ্বনি আছে, নানা রকম আওয়াজ আছে, হ্যাঁ, এক্সপ্রেশন আছে, কিন্তু আমাদের প্রাত্যহিকের চেনা ক্লিশে শব্দগুলি নেই। অর্থাৎ শব্দগুলোর অর্থ পরিবহন করে না। যেমন ধরুন অসামান্য, অভাবনীয়, অভূতপূর্ব, অকল্পনীয়। এই শব্দগুলো বোবা হয়ে গেছে। আমি এইসব শব্দ ব্যবহার করি। আমার মেয়ে যে বলেছে, তোমার লজিক ফুরিয়ে গেছে, ঠিক বলেছে। সমস্ত বড় বড় ডিক্টেটরের লজিক ফুরিয়ে যায়। আর্টিস্ট যখন ডিরেক্ট ডিক্টেটর হয়ে যায়, তখন তারও লজিক ফুরিয়ে যায়। কবি যখন ডিক্টেটর হয়ে যায়, তখনও তার লজিক ফুরিয়ে যায়। তা এইবার ধরুন ওইখানে একটি পুরুষ যাচ্ছে, সে যেতে যেতে দেখলো স্নান করে একটি নারী উঠে এলো, সেও ওই রকম বন্য, তারা পোশাক পরতে শেখেনি, তাদের পরস্পরকে প্রয়োজন হলো, তখন তারা ওইখানে মিলিত হলো। হয়তো কয়েকদিন ওই মেয়েটি ছেলেটির সঙ্গে গেল, ওই লোকটির সঙ্গে গেল, ওই সেই প্রবল পুরুষটির সঙ্গে হাঁটলো, তারপর সে হয়তো অন্য একটা কোনো দলের মধ্যে মিলিয়ে গেল, এ হয়তো কোন দলে, তা আমরা জানি না। সন্তানের জন্ম দিল, আস্তে আস্তে তার বয়স, তখন হয়তো তার বয়স 18 কি 19, এই সন্তানের জন্ম দিল। তারপর সেই সন্তানটির কত 20 বছর বয়স বা 21 বছর বয়স, আর এর হয়তো বয়স হচ্ছে 40 বা 38, 39। এইবার ঘুরতে ঘুরতে এক বৃক্ষতলে এই তরুণ, আদিম মানব, তখন তারা ভাষা পায়নি 20 বছরের মধ্যে, 20 বছরটা কোনো সময় নয় তো। বৃক্ষতলে তারা পরস্পরের দিকে তাকিয়ে মনে হলো আমাদের দরকার, খাওয়ার দরকার হয়, পানীয় দরকার হয়। জানলো না এ আমাকে একদিন জন্ম দিয়েছিল, জানলো না আমি একে একদিন জন্ম দিয়েছিলাম। এইবার আপনি ভাবুন, সোফোক্লিস যে নাটক লিখেছেন, সেই নাটক তাই নিয়ে যে অত কাজ করেছেন ফ্রয়েড পরে, আবার এদিকে সৌম্য মিত্র, সে কি এমনি? সেনেকাও তো একটা ইতিহাস লিখেছেন, সে কি এমনি? এসব আছে, শুধু আমরা অতিরিক্ত ভদ্র বলে, না আমি অতিরিক্ত ভদ্র বলে, অতিরিক্ত বিনয়ী বলে, আমি অন্তত স্বাধীনতার জন্য তো কবিতা লিখতে, আর কোনো জায়গায় স্বাধীনতা পাবো না। কারণ দরিদ্র কখনো স্বাধীনতা পায় না। যে অনটনের সময় যুদ্ধ করে সে স্বাধীনতা পায় না, কিন্তু অনটনকে যদি সে স্বীকার করে নিতে পারে, অপমানকে যদি সে স্বীকার করে নিতে পারে, তাহলে সে অপমানের বাইরে চলে যায়। অপমানকে আমি স্বীকার করে নিয়েছিলাম, তাই জন্য ওই অক্সফোর্ডে বসে আমি ফোন করে করে, আমার গলা কাঁপেনি, আমি ফোন করে বলে বলে পুরো পরের দিনের প্রতিবেদনটা লিখে দিলাম। এবং তার মধ্যে এক লাইনও কারো, যে উদ্যোক্তারা আমাকে নিয়ে গেছে, কারোর বিরুদ্ধে একটা কথা বললাম না, কারণ আমি অপমানকে স্বীকার করে নিয়েছি, স্বীকার করলে আমি বেরিয়ে যেতে পারবো। কিন্তু আমাদের সাহিত্যের জগতে বা সব জায়গায় কি হয় জানেন, একটা রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বা একটা বড় বাড়ির সামনে দাঁড়িয়ে, দরজাটার সামনে দাঁড়িয়ে, দরজাটার কাছে এসে দরজাটা আবার হাত দিয়ে, ওহ কি সুন্দর বাড়ি, একজনকে বলছি, ডিলান টমাসের একটা কবিতা, কিন্তু এই সন্ধ্যাবেলা পড়েছি, কিন্তু তারপর আমার খুব জ্বর এসছে, তারপর চলে এসেছি, পুরোটা পড়তে পারে, পুরো আমার ক্লাসটা পুরো হয়নি, আমি তো এখনো ক্লাস করি, পুরো ক্লাসটা হয়নি। আমি এখন যে ক্লাসটা করছি, আমি নেই, সেটা হচ্ছে বাংলা কবিতায় অন্ধকার, রবীন্দ্রনাথের যে অন্ধকার বলে কবিতা আছে, বুদ্ধদেব বসুর আছে যে আধার আলোর অধিক, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা অন্ধকার আছে,
এই যে অন্ধকারগুলো যোগ করতে করতে যোগ করতে করতে কোনো ছাত্র নেত্রী নেই আমার, কয়েকজন দু একজন বন্ধু আছে, একজনকে আপনি চিনবেন, তুষার। এদের সামনে আমি বলি, বলে আমি কি করি, আসলে আমি নিজেকে বলি কথাগুলো, ওইটা তুমি নতুন করে জানলাম, সেটা আমি একজনকে বললে হয় কি আমার মনে থাকে, এইটুকু, এর বেশি না। তাই বলছি, আমার একজন খুব নাম করা অধ্যাপক, তাকে বললাম যে জানেন তো ব্যাপারটা এরকম, এই ব্লেন্ড কথা তো, হ্যাঁ স্ট্রাকচারটা দেখেছেন, স্ট্রাকচারটা, আমি হ্যাঁ স্ট্রাকচারটা দেখছি, হ্যাঁ মিলগুলো কিরকম দিয়েছে, আমি বুঝলাম কবিতার মিল কোথা থেকে আসছে। আপনার এই যে মুখের, আমার মুখের যে এক্সপ্রেশন, আপনার মুখের যে এক্সপ্রেশন কোথা থেকে আসছে, আপনার মন থেকে আসছে, সেখান থেকে আমরা তো কথা বলছি। তাই আমাদের এইবার ওই মনটা কোথা থেকে আসছে সেটা না জেনে, ধরুন আমাদের এটা মিউট করে দেওয়া হলো, আমরা হাত পা নাড়ছি, সেই আদিম যুগে ফিরে গেলাম, তাহলে কি হলো, এখনকার লোক তো কিছু বুঝতে পারবে না, আমি সেই কবিতা লিখতে চাই, সেই কবিতা কি কোনোদিন পৌঁছতে পারবো?